সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিশ্বভিত্তিক যে অংশের মার্কেটিংয়ের আজকে আমাদের লেকচার নাম্বার 4 4 নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস যে লেকচারগুলোতে আপনারা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জেনেছেন, বিশেষ করে মার্কেটিংয়ের বেসিক কনসেপ্টগুলো এবং মার্কেটিংয়ের যেই এনভায়রনমেন্ট আছে আমাদের বিজনেসের এনভায়রনমেন্ট বা মার্কেটিংয়ের এনভায়রনমেন্ট সম্বন্ধে আপনারা আইডিয়া পেয়েছেন। এবং লেকচার 3তে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়েছে। তো আমি আশা করব আপনারা লেকচার 3টা শেষ করেই এই লেকচার 4-এ আসছেন এবং লেকচার 3তে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো আপনারা কমপ্লিট করেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি চেষ্টা করব লেকচার 4-এও ঠিক লেকচার 3-র মতো বিষয়গুলোকে কন্টিনিউ রাখার জন্য। আজকে আমরা লেকচার 4-এ কোর কয়েকটা বিষয় যেগুলো আমাদের শুধু মার্কেটিংয়ের জন্য না, ওভারঅল আপনার বিজনেসের স্টুডেন্ট হিসাবে অথবা আপনি বিসিএস এর জন্য প্রিপারেশনের জন্য যেই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আমি অলরেডি চ্যাপ্টার 3-র কথা অলরেডি আপনাদের লেকচার 3-তে যে আলোচনাগুলো করেছি সেটা আমি আপনাদের অলরেডি বলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার মধ্যে ইনক্লুড করবেন, সেটা হচ্ছে সেই লেকচার 4। তো লেকচার 3 এবং লেকচার 4 আপনাদের অবশ্যই প্রায়োরিটি এবং গুরুত্বপূর্ণ লিস্টের খুবই উপরে থাকবে আমি বলে আশা করি। আজকে লেকচার 4-এ আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখব, বিশেষ করে প্রোডাক্ট, সার্ভিস এবং ব্র্যান্ড, যেটা আমাদের মার্কেটিংয়ের কোর কয়েকটা আইডিয়ার মধ্যে এটা পড়ে। তো অলরেডি আমরা আমাদের লেকচারের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। অলরেডি আপনারা সবাই আমাকে গত যে 3টা লেকচারে মোটামুটি বুঝতে মানে সবাই জানেন আমার নাম বা আমাকে চিনেন। তারপর আমি আবারও এই লেকচারে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মাহফুজুর রহমান, আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি মার্কেটিং বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে। আমি আপনাদের এই কোর্সে একজন মেন্টর হিসেবে আছি, আপনাদের একজন সহযাত্রী হওয়ার জন্য। আজকে আমাদের যেই টপিকগুলো আলোচনা করা হবে লেকচার 4-এ, 3টা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। 3টা বিষয় হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস আর হচ্ছে ব্র্যান্ডিং। তাহলে প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে আমাদের ভালো একটা আইডিয়া আছে, আর যেহেতু আপনারা মার্কেটিংয়ের স্টুডেন্ট বা মার্কেটিংয়ে আপনারা পড়াশোনা করেন, আপনাদের ব্র্যান্ডিং সম্বন্ধে ভালো আইডিয়া থাকার কথা বা আছে। তারপর আমি চেষ্টা করবো এমসিকিউর উপরে বেস করে। আমি আবারও বলছি, আপনারা যারা মার্কেটিং পড়াশোনা করেছেন আপনারা মার্কেটিং সম্বন্ধে অনেক বিষয় জানেন, অনেক বিষয় আপনাদের পারদর্শিতা আছে এবং আপনারা সেভাবে প্রিপারেশন নিচ্ছেন, সেটা আমার বিশ্বাস। তবে আমি আপনাদেরকে যে সহযোগিতাটা করতে পারবো বা যে সহযোগিতা করার জন্য আমি লাইভ এমসিকিউর মাধ্যমে আপনাদের সাথে আছি, সেটা হচ্ছে আমি অ্যাটলিস্ট আমি দীর্ঘ অনেক দিন ধরে এই ৪৯তম স্পেশাল বিসিএস এর আপনার যে পরীক্ষার প্যাটার্নের যে এমসিকিউর যে ফরম্যাটটা বা এমসিকিউ বেসড যে কি কোশ্চেন হতে পারে, সেটাকে আমি অনেক বেশি সেটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি বা অনেক পড়াশোনা করেছি এবং সেই অনুযায়ী আপনাদের এই কোর্সটা আমি ডিজাইন করেছি যে এমসিকিউর উপর আপনারা কিভাবে বিষয়গুলোকে ফোকাস করবেন, এবং আমার পুরো ফোকাসটাই এমসিকিউর উপরে ফোকাস করা হয়েছে। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের আজকের এই টপিক কি কি আছে আমরা একটু দেখি। আমাদের সিলেবাস অনুযায়ী আছে আমাদের প্রোডাক্টের ডেফিনেশন কি, প্রোডাক্টের লেভেলগুলো জানতে বলা হয়েছে, প্রোডাক্টের ক্লাসিফিকেশন, প্রোডাক্ট মিক্স এবং ডেফিনেশন, প্রোডাক্টের যে স্টেজেসগুলো আছে, যে কি কি স্টেজেস প্রোডাক্টগুলো থাকে, প্রোডাক্টের লাইফ সাইকেল আমরা যেটা জানি পিএলসি। সার্ভিস থেকে আমাদেরকে বলছে ডেফিনেশন, সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স এবং মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সার্ভিসের ক্ষেত্রে বা সার্ভিস ফার্মগুলোর ক্ষেত্রে। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কি স্পেসিফিক করে দেওয়া হয়েছে অনেক বেশি। ডেফিনেশন, ব্র্যান্ড নেম ডিসিশন, ব্র্যান্ডের নেমের ডিসিশনটা কিভাবে হয়। ব্র্যান্ডের স্ট্র্যাটেজি ডিসিশনের ক্ষেত্রে আমাদেরকে 4টা যে ডাইমেনশন আছে আমাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আপনারা জানেন অনেকে পড়েছেন, লাইন এক্সটেনশন, ব্র্যান্ড এক্সটেনশন, মাল্টি ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড, এই একদম স্পেসিফিক। আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আমাদের এই সিলেবাসটা যেখান থেকে ওনারা তৈরি করেছেন বা পিএসসি যেখান থেকে নিয়েছে, সেই অনুযায়ী চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 আমাদের বিজনেস মার্কেটিং বইয়ে এই 2টা চ্যাপ্টারকে কম্বাইন করে ওনারা সিলেবাসটা প্রডিউস করেছে। অনেকগুলো বিষয় ওনারা স্কিপ করে গিয়েছে। তো আমরা ঠিক ওই বিষয়গুলোকে ফোকাস করবো যেগুলো আমাদেরকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তো চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9কে কম্বাইন করে এটা পড়া হয়েছে। আপনারা যখন বই থেকে প্রিপারেশন নিতে যাবেন, আপনারা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনারা মূলত কিন্তু আপনাদেরকে সবগুলো টপিক পড়তে বলা হয়নি, আপনাদেরকে যেই টপিকগুলো পড়তে বলা হয়েছে আপনারা সেটা ফোকাস করতে পারবেন। আমি এবং লেকচার ম্যাটেরিয়ালসগুলো সেভাবেই তৈরি করেছি। সো আজকে তাহলে আমরা শুরু করি। আমাদের ক্লাসের যেই ওভারভিউ বা অবজেক্টিভ যদি আমরা বলি, যে আমরা প্রোডাক্টের লেভেলগুলো বোঝার চেষ্টা করবো, প্রোডাক্ট ক্লাসিফিকেশন দেখবো, আমরা প্রোডাক্ট মিক্স বোঝার চেষ্টা করবো ভালোভাবে, এবং প্রোডাক্ট লাইফ সাইকেল সম্বন্ধে আমাদের আইডিয়া নিব। আমরা নিব আমরা সার্ভিসের ক্যারেক্টার সম্বন্ধে আইডিয়া নিব এবং সার্ভিসের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটা সম্পর্কে আজকাল আইডিয়া পাবো। ব্র্যান্ডিং কি এবং সেটা বোঝার চেষ্টা করবো, এবং টাইপস অফ ব্র্যান্ডের স্ট্র্যাটেজি বা ব্র্যান্ড ডেভেলপমেন্ট যে স্ট্র্যাটেজি আছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো।
তো আমরা শুরুতে চলে যাই প্রোডাক্ট। তো আমরা জানি প্রোডাক্টের ডেফিনেশন একদম স্পেসিফিক, আমরা ফার্স্ট লেকচার বলছি। প্রোডাক্ট এবং সার্ভিস আমরা ফার্স্ট লেকচার আমরা ক্লিয়ার করেছি, তাও আমি আরেকবার বলি, প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার টু এ মার্কেট টু স্যাটিসফাই ওয়ান্ট অর নিড। মানে প্রোডাক্টের হচ্ছে একটা ক্যাপাবিলিটি আছে যেটা মানুষের নিড এবং ওয়ান্টকে স্যাটিসফাইড করতে পারে। মানে এনি কাইন্ড অফ থিং যেটা কি করতে পারে, মানুষের নিড, আমার এখন পানি মানে তৃষ্ণা পেয়েছে, তো আমি পানি খেতে পারি, জুস খেতে পারি, আমি সে ফর এক্সাম্পল আমি আইসক্রিম খেতে পারি, হোয়াট এভার ইট ইজ, সবগুলো প্রোডাক্ট। আমার এখন মন খারাপ, আমি গান শুনতে পারি, হ্যাঁ, তাহলে বা আমি এখন একটু এন্টারটেনমেন্ট চাচ্ছি, তাহলে আমি গান শুনতে পারি, গেমস খেলতে পারি, কোনো খাবার খেতে পারি। তো অল অফ দ্য থিংস এগুলো সবগুলো কি প্রোডাক্টের মধ্যে পড়ে যায়। তো প্রোডাক্ট বলতে শুধুমাত্র যে ফিজিক্যাল গুডস এরকম না, তার প্রোডাক্ট বলতে কি বোঝায়, সার্ভিস। যেমন আমরা বিকাশ, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট টাকা পাঠাচ্ছি, ব্যাংকে সার্ভিস নিচ্ছি, সেলুন থেকে সার্ভিস নিচ্ছি, ডক্টর কনসালটেন্সি নিচ্ছি, ইমিগ্রেশন সার্ভিস নিচ্ছি, আমি টিচিং এখানে দিচ্ছি, আপনারা সেই সার্ভিসটা পাচ্ছেন। সো সব কিছু এটা প্রোডাক্টের মধ্যে পড়ে। এক্সপিরিয়েন্স, আমরা যখন কোনো কিছু সে ফর এক্সাম্পল কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও নির্দিষ্ট জায়গায় আমরা ট্রেকিং করতেছি, সব কিছু কি মানে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। যেখানে আমরা থিম পার্কে গেলাম, ওখানে কি দেখলাম, বিভিন্ন বিচিত্র, বা আমরা মুভি দেখলাম, মুভি দেখার মধ্যে কি আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করি যে হ্যাঁ মুভিটার মধ্যে এটা হচ্ছে, একটা এক্সাইটমেন্ট কাজ করে আমার মধ্যে। এই সবগুলো এটাও কিন্তু প্রোডাক্টের মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা আয়োজন করি, বিভিন্ন ডে পালন করি আমরা, সবগুলোর মধ্যে কি মানে হিউজ একটা এখানে কিন্তু আমার নিড এবং ওয়ান্ট টু ফুলফিল করছে, তাই না। একটা কনসার্ট হচ্ছে, কনসার্টে আমি যাচ্ছি, অ্যাটেন্ড করছি, টিকিট দিয়ে টাকা কাটছে, টিকিট কেটে টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা কিন্তু আবার কনসার্ট উপভোগ করছি। তো ইভেন্টস, তো এটাও একটা প্রোডাক্টের মধ্যে। পার্সন এবং সেলিব্রিটি, আপনাকে সেলিব্রিটিকে শোরুম উদ্বোধন করাবেন, তো সেই সেলিব্রিটিকে কিন্তু আপনাকে সেলিব্রিটি কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সো সেটাও কিন্তু কি প্রোডাক্টের মধ্যে পড়ে। প্লেস, ট্যুরিজম, আপনি কক্সবাজার গেলেন, কক্সবাজার যাওয়ার জন্য আপনি নির্দিষ্ট টাকা খরচ করতে হবে, ওখানে স্টে করার জন্য টাকা খরচ করবে, টোটাল একটা প্যাকেজের মধ্যে, সেটা কিন্তু কি সেটাও প্রোডাক্টের মধ্যে পড়ে যায়। অর্গানাইজেশন, এখন একটা ইউনিভার্সিটি বা একটা প্রতিষ্ঠান, ধরেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা, এখন মসজিদ মাদ্রাসা অনেক সময় কি এটা হচ্ছে নন প্রফিট প্রোডাক্ট। মানে নন প্রফিট প্রোডাক্ট বলতে কোনো ধরনের এখানে আমার প্রফিট সিং এর জন্য আসলে, কিন্তু মসজিদেও কিন্তু খরচ আছে প্রতিনিয়ত। মসজিদে কিন্তু কি পরিচালনা করার জন্য একটা কস্ট এখানে দিতে হয়। অনেক সময় আমরা মসজিদের দানের জন্য বিভিন্ন ব্যানার তৈরি করি, ব্যানার করে ডোনেশন কালেক্ট করার চেষ্টা করি। হয়তো এটা কোনো প্রফিটের উদ্দেশ্যে করা হয় না, হয়তো আল্লাহর সন্তুষ্টি উদ্যানের জন্য অথবা আমাদের ধর্মীয় যে বিষয় আছে সেটার জন্য করা, কিন্তু স্টিল ওখানেও কি আমরা বিভিন্ন ব্যানার বা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করি। কিন্তু হুজুরও কিন্তু অনেক সময় বলে মসজিদে অনেক সমস্যা আছে, আপনার এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা দান করেন। বিভিন্ন আইডিয়াও প্রোডাক্ট হতে পারে। সে ফর এক্সাম্পল ধরেন যেমন পাঠাও, হ্যাঁ, একটা ধরেন একটা সার্ভিস, কিন্তু একটা আইডিয়া, যে কিভাবে আইডিয়াটা, যে বাইকগুলো তো ফ্রি যাচ্ছে, একটা পিছনের সিটটা খালি আছে, আরেকজনকে নিয়ে গেলে ওই বাইকের নির্দিষ্ট একটা টাকাও চলে আসলো, আবার যিনি ট্রাফিক জ্যামের জন্য নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারে না, উনিও কিন্তু নির্দিষ্ট পৌঁছে যাচ্ছে। একটা ধরেন উবার বা নেটফ্লিক্স, সবগুলো একটা আইডিয়ার মাধ্যমে আস্তে আস্তে কি একটা সার্ভিস এবং প্রোডাক্টে রূপান্তরিত হয়েছে। তো আরং যদি, যেমন আরং কি বিক্রি করে, ধরেন কাপড় চোপড় বিক্রি করে, ফিজিক্যাল গুডস বিক্রি করে, কিন্তু একটা ইউনিভার্সিটি আবার কি সেল করে, সেল করে এডুকেশন, মানে বা একটা এডুকেশন সার্ভিস সেল করে, যেটা কি আলটিমেটলি তাকে ক্যারিয়ারে হেল্প করে থাকে। সো প্রোডাক্ট মানে আবার একটা ডেফিনেশন এখানে দিয়েছি যে প্রোডাক্টের মধ্যে কি কি জিনিস থাকে। প্লান্ট ম্যাঙ্গো জুস একটা টেনজিবল প্রোডাক্ট, পাঠাও রাইড একটা ইনটেনজিবল প্রোডাক্ট, মানে ইনটেনজিবল প্রোডাক্টগুলো সার্ভিসের মধ্যে পড়ে, সেটাও প্রোডাক্টের মধ্যে চলে আসে। সো আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা বলেছে লেভেলস অফ প্রোডাক্ট। তো লেভেলস অফ প্রোডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, আপনাদের এই আপকামিং যে পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের। তিনটা লেভেলে আমরা প্রোডাক্টকে ডিফাইন করতে পারি: কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট এবং অগমেন্টেড প্রোডাক্ট। তো কোর প্রোডাক্ট এই লেভেলগুলো কিন্তু আলটিমেটলি এটা প্রিন্সিপালস অফ মার্কেটিং বই থেকে নিয়ে আসা এবং এটা কটলারেরই ডেভেলপ করা। সো আপনারা একটা জিনিস একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে এই লেভেলস অফ প্রোডাক্ট কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট বইয়ে কিন্তু আবার লেভেলস অফ প্রোডাক্ট 5টা লেভেল হিসাবে বলা হয়েছে। যদিও আমরা বেসিক আইডিয়া থেকে চিন্তা করলে 3টাকে আমরা মানে আমরা বলতে পারি, এবং 3টা প্রোডাক্টের লেভেল হিসাবে আপনারা কাউন্ট করতে পারেন। তো কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট, খুবই সহজ ভাষায় বলবো, কারণ এগুলো আপনি রিটেন পরীক্ষায় লিখবেন না, ডিটেলসে লিখবেন না, আপনাকে কোর পয়েন্টটা বুঝতে হবে এমসিকিউতে ভালো করার জন্য, এটা ছাড়া কোনো অন্য অল্টারনেটিভ নাই। এখন কোর প্রোডাক্ট বলতে বলেছে বেসিক বেনিফিট। এখন প্রত্যেকটা প্রোডাক্টেরই বেসিক বেনিফিট আছে। বেসিক বেনিফিটটা কি? ধরুন আমরা মোবাইল ফোন পারচেস করি, এখন বেসিক বেনিফিট কি মোবাইল ফোনের? আমি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, এটা কিন্তু বেসিক বেনিফিট। এর অর্থই না আমরা শুধু এটা দিয়ে মোবাইল ফোনে এইটাই কাজ করি, আরো অনেক ফাংশনাল কাজ আছে। তো কোর বলতে একদম বেসিক যে জায়গাটা, যে আমার এখন তৃষ্ণা পেয়েছে, আমি তৃষ্ণা নিবারণের জন্য পানি, জুস, আইসক্রিম যেটাই খাই না কেন, তৃষ্ণার নিবারণ হইতে হবে সবার আগে। এখন একটা মোবাইল ফোন দিয়ে আমরা সবকিছু করতে পারি, কিন্তু ফোনে কথা বলতে পারি না, কমিউনিকেট করতে পারি না আরেকজনের সাথে, তাহলে কিন্তু এটা কোর বেনিফিটটা এনশিওর হলো না। তাহলে কোর বেনিফিট হচ্ছে বেসিক বেনিফিট, একদম বেসিক যে বেনিফিটটা একটা প্রোডাক্ট থেকে আমরা পাই। এখন
অ্যাকচুয়াল প্রোডাক্ট বলতে বোঝানো হচ্ছে যে যখন প্রোডাক্টটা বেসিক বেনিফিটটাকে শেপ দেওয়ার জন্য যখন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হবে, ফাংশন করা হয়, যেমন ব্র্যান্ড, ডিজাইন, ফিচার, এই সবগুলো মিলে একটা, যেমন আমরা তৃষ্ণা নিবারণের জন্য তো এখন তো সরাসরি তো আর এইভাবে জুস তো সরাসরি আমি যাব খালি মানে কোনো একটা পাত্রে নিয়ে আসবো এরকম তো সম্ভব না। তখন কি প্রোডাক্টটার একটা প্যাকেজিং লাগে, একটা লেবেলিং লাগে, একটা ডিজাইন লাগে, একটা কালার কম্বিনেশন, একটা বোটলিং হয়, সব মিলে কমপ্লিট। একটা মোবাইল ফোনে আমরা কমিউনিকেশন করতে পারবো, ঠিক আছে, কিন্তু একটা মোবাইল ফোন তৈরি করার জন্য কি লাগবে? ব্যাটারি থেকে শুরু করে এটার যেই স্ক্রিন আছে, ক্যামেরা, অনেক ফাংশনাল জিনিসগুলো একসাথে করে এটা কমপ্লিট একটা শেপ দেয়। এই যে কমপ্লিট শেপটা দেওয়া হয় সেটাকে আমরা বলছি অ্যাকচুয়াল প্রোডাক্ট। অগমেন্টেড প্রোডাক্ট হচ্ছে এডিশনাল সার্ভিসেস, মনে রাখবেন। অগমেন্টেড এডিশনাল সার্ভিসেস অর বেনিফিট, মানে কোরের বাইরে যেগুলোই পাওয়া যায় সেগুলোই কি অগমেন্টেড প্রোডাক্ট বা এডিশনাল সার্ভিসেস বা এডিশনাল বেনিফিট। যেমন কাস্টমার কেয়ার, গ্যারান্টি। এখন প্রোডাক্ট আপনি পারচেস করেছেন, প্রোডাক্টের কমিউনিকেশন করতে পারতেছেন, মোবাইল দিয়ে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলতে পারতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যখন মোবাইলটা কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে, কোম্পানিগুলো যখন আপনাকে প্রোডাক্টটা দিয়েছে ফাইন, কিন্তু যখন প্রোডাক্টটাতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে তখন কিন্তু কোম্পানি আবার কি আপনাকে একটা সার্ভিস দিচ্ছে বা আপনাকে এক্সট্রা মানে বেনিফিট দিচ্ছে। এখন দেখেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেক মোবাইল দিয়ে ফোন দিয়ে কিন্তু কথা বলা যাচ্ছে। এখন প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা ট্যামেরা সবকিছু আছে, কিন্তু সবাই কিন্তু আবার এডিশনাল সার্ভিসগুলো প্রপারলি দিচ্ছে না। কাস্টমার কেয়ার বলেন, গ্যারান্টি বা রিপ্লেসমেন্ট সার্ভিস, বিভিন্ন যে সার্ভিসগুলো আছে সেগুলো, এক্সট্রা যে সার্ভিসগুলো সেগুলো দিচ্ছে না, যার কারণে তারা কিন্তু এটা কি মানে অগমেন্টেড লেভেলটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। এখন অগমেন্টেড লেভেলে কিন্তু অনেকগুলো কোম্পানি কি করে, তাদের প্রোডাক্টটাকে ভেরিয়েশন নিয়ে আসে এবং মার্কেটে কিন্তু তারা ভালো একটা পজিশন তৈরি করতে পারে, যে বলে যে কোম্পানিটা সবই ঠিক আছে কিন্তু তাদের কাস্টমার কেয়ার সার্ভিসটা ভালো, গ্যারান্টি ফেসিলিটি ভালো। যেমন আমরা একটু পরে হয়তো দেখবো যে ওয়ালটন কি করছে। ওয়ালটন কিন্তু মানে কোর প্রোডাক্ট ফ্রিজ কিন্তু আমাদের ছিল, আমাদের যেই ফ্রিজের বেনিফিটটা কি, যে আমরা খাবার প্রিজার্ভ করা বা এটাকে রাখা, অ্যাকচুয়াল প্রোডাক্ট হিসেবে ব্র্যান্ড, লোগো, ডিজাইন করে ফিচার টিচার দিয়ে কিন্তু আনছে। কিন্তু চাইলে কি মার্কেটে ওর প্রোডাক্টটা চলে যেত না, ও করছে কি অ্যাগমেন্টেড লেভেলে গিয়ে ও বলছে 10 বছরের গ্যারান্টি, 10 ইয়ার্স গ্যারান্টি দিয়ে দিচ্ছে। সে গ্যারান্টেড 10 বছর প্রোডাক্ট যা হবে সেটা 40,000 টাকা মানে 40 লাখ টাকার একটা পুরস্কার ঘোষণা করে দিছে, যে যদি এটার মধ্যে এই ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে, প্রমাণ করতে পারে যে এটা ম্যাটেরিয়াল ব্যবহার হয় নাই বা এটা প্রুভ করতে পারে, তাহলে তারা 40 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এইরকম যে কনফিডেন্সিয়াল যে ব্যাপারগুলো ওরা ডেভেলপ করেছে সেটার মাধ্যমে কিন্তু মার্কেট একটা ভালো অবস্থায় তৈরি হয়েছে। প্রোডাক্ট লেভেল খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানুষের কোর প্রোডাক্টটা যখন কমপ্লিট হয়, অ্যাকচুয়াল প্রোডাক্টটা হওয়ার পরে মানুষ কিন্তু অগমেন্টেড প্রোডাক্টে চিন্তা করে আমি কিছু এক্সট্রা কিছু পাবো, তাহলে ওই ব্র্যান্ডটা পারচেস করবো। এখন এটা আমি বিজনেস মার্কেটিং বই থেকে গ্রাফটা নিয়েছি, আপনার অলরেডি পরিচিত একটা গ্রাফ। তারপরে এটা একটু ভালো করে আপনারা দেখেন যে কোর কাস্টমার ভ্যালু, কোর ভ্যালু যেটা আমরা বলছি অলরেডি, মানে কোর বেনিফিট যেটা প্রোডাক্টের অ্যাকচুয়ালি যেটা হয় ব্র্যান্ড নেম, ফিচার্স, ডিজাইন, কোয়ালিটি, প্যাকেজিং এর মাধ্যমে। অগমেন্টেডে আফটার সেলস সার্ভিস, ওয়ারেন্টি, প্রোডাক্ট সাপোর্ট, ডেলিভারি, এই সম্পূর্ণটা মিলে আলটিমেটলি একটা প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। প্রোডাক্ট বলতে কিন্তু কি প্রোডাক্ট কোর বেনিফিট, আমি ফোনে কথা বলা যায় আর ফিচার টিচার সবকিছু আছে, বিক্রি করে দিলাম, নো। অগমেন্টেড সার্ভিসগুলোতে কি কোম্পানিগুলো ডিফারেন্সিয়েট করে ফেলে যে হ্যাঁ মানে ওখানে একটা হোটেলে তো সবকিছুই আছে ধরেন, কিন্তু হোটেলে যখন আপনি গেলেন, ওখানে যাওয়ার পর প্রোডাক্ট হোটেলের সার্ভিসটা যখন নিলেন, তারপর সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ডক্টরের সার্ভিসটা কথা চিন্তা করেন, প্রত্যেকেই চিকিৎসা করে কোর বেনিফিট, আর একটা চেম্বার আছে বা তাদের কিছু ইকুইপমেন্ট আছে সেটা দিয়ে চেক করে, সবই ঠিক আছে। কিন্তু অগমেন্টেড লেভেলে ডক্টর যখন বিভিন্ন তার ফলো আপ চেক আপ বা তার গুড বিহেভিয়ার বা তার যে বিভিন্ন ধরনের কমিউনিকেশনগুলো যখন প্রপারলি থাকে, তখন কিন্তু অগমেন্টেড লেভেলে ডক্টররা ডিফারেন্ট হয়ে যায় এবং ওই ডক্টরটাকে অনেক বেশি মানুষ প্রেফার করে থাকে। এখন প্রোডাক্টের ক্লাসিফিকেশন সেম, আমরা যেটা টার্গেটিং এ সেগমেন্টেশনে দেখে আসছি যে কনজিউমার মার্কেট এবং বিজনেস মার্কেট, ঠিক এমনইভাবে প্রোডাক্টের ক্ষেত্রে দুই রকম, কনজিউমার মার্কেট এবং বিজনেস মার্কেট। তাহলে কনজিউমার মার্কেট ভিত্তিক প্রোডাক্টগুলোকে ভাগ করা হয়, আবার বিজনেস মার্কেট হিসেবে ভাগ করা। ঠিক এই জায়গায় সেম কাজটা স্টুডেন্টরা করে থাকে, যে বিজনেস মার্কেট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলোকে একটু ইগনোর করে থাকে, যেটা অনেক বেশি একটা রং অ্যাপ্রোচ আমার মতে। তো এই দুইটাকে আপনার ফোকাস করে পড়তে হবে, কারণ আমি আবারও বলছি আপনার যে প্রিলিমিনারি যে এক্সামিনেশন হবে ওখানে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে মেইনলি, আপনাকে ওই জায়গাগুলোতে কোশ্চেন করবে যেখান থেকে আপনি হয়তো মানে এক্সপেক্টেড করেন নাই কোশ্চেন আসবে, অথবা আপনাকে কোনোভাবে ওখান থেকে যাচাই বাছাই করা যাবে। ওখানে কিন্তু ইম্পর্টেন্ট ভিত্তিক কোনো টপিক হবে এরকম ব্যাপারটা না, ওখানে ফোকাস দেওয়া হবে আলটিমেটলি আপনি কোন জায়গায় একটু উইক পয়েন্ট আছে ওই জায়গাটা থেকে ফোকাস করা হয়, আপনি কোশ্চেনটা করা হবে। সেই কারণে আমি অবশ্যই আপনাদেরকে প্রায়োরিটি বলবো যে আপনারা বিজনেস প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসগুলোকে একই সাথে কি দেবেন, প্রায়োরিটি দিবেন। আমি চেষ্টা করবো এখানে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো কনজিউমার প্রোডাক্ট হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট, যেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস বট বাই ফাইনাল কনজিউমার ফর পার্সোনাল কনজাম্পশন।
মানুষের ব্যক্তিগত ব্যবহারের জন্য মানুষ যে প্রোডাক্টগুলো পারচেস করে সেটাকে আমরা বলছি কনজিউমার প্রোডাক্ট। তো কনজিউমার প্রোডাক্ট হচ্ছে মানুষের সরাসরি কনজাম্পশন, মানে আমি প্রোডাক্ট কিনবো আর ব্যবহার করব, এরকম এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা বলছি কনজিউমার প্রোডাক্ট। কনজিউমার প্রোডাক্ট সাধারণত 4 ধরনের হয়ে থাকে: কনভিনিয়েন্স, শপিং, স্পেশালিটি অ্যান্ড আনসোল্ড প্রোডাক্ট। তো আমরা 1 বাই 1 একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো কোন জিনিসটা কি। তো কনভিনিয়েন্স প্রোডাক্টের যেটা বলা হচ্ছে যে কনভিনিয়েন্স প্রোডাক্ট আর কনজিউমার প্রোডাক্ট আর অ্যান্ড সার্ভিসেস দ্যাট দ্য কনজিউমার ইউজুয়ালি বাই ফ্রিকোয়েন্টলি, খুব মনোযোগ সহকারে বুঝেন, ফ্রিকোয়েন্টলি, ইমিডিয়েটলি অ্যান্ড উইথ এ মিনিমাম কম্পারিজন অ্যান্ড বাইং এফোর্ট। মানে নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে আমাদের চলাফেরার জন্য যে প্রোডাক্টগুলো পারচেস করি সেগুলোকে কনভিনিয়েন্স বলা হয়। যেমন কনভিনিয়েন্স স্টোর, মানে পাড়ায় আমাদের বাসার পাশে দোকানগুলো থাকে, এগুলোকে আমরা কনভিনিয়েন্স স্টোর বলি, কারণ মানে ও ডে টু ডে আমাদের যা লাগবে সেই প্রোডাক্টগুলো, এটা সব ধরনের প্রোডাক্ট হতে পারে, গ্রোসারি আইটেম যা আছে আমাদের, বা বিভিন্ন ধরনের ক্যান্ডি, ফাস্টফুড থেকে শুরু করে, মানে এটা যদি বইয়ের এক্সাম্পল আকারে বলা আছে, আমাদের ভিউ পয়েন্ট থেকে নর্মালি প্রতিদিন আমাদের আমরা যে গ্রোসারি আইটেমগুলো কিনি, আটা, ময়দা, তেল, সুজি, যা কিছু আমরা কিনি, টুথপেস্ট, লবণ, গ্রোসারি আইটেম, শাকসবজি থেকে, মানে যদি শাকসবজি আমরা ডিফারেন্ট মোটামুটি চলে আসবে, তারপরে স্টোর থেকে আমরা ডে টু ডে অপারেশন, ডে টু ডে কাজের জন্য যে প্রোডাক্টগুলো পারচেস করি সেটাই কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স প্রোডাক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখানে আমরা ফ্রিকোয়েন্টলি পারচেস করি, ইমিডিয়েটলি পারচেস করি, কোনো প্রকার আমরা সময় ক্ষেপণ করি না, আর এত বেশি আমরা কম্পারিজন করি না, যে আমরা গিয়ে বলি ভাই একটা লবণ দিয়ে, এখন কোন ব্র্যান্ডের লবণ বা লবণটা কতটুকু কম্পারিজন, অনেক বেশি সময় আমরা এখানে দেই না, অনেক বেশি কম্পারিজন আমরা করি না, এটাকে বলছি আমরা কনভিনিয়েন্স প্রোডাক্ট। শপিং প্রোডাক্ট কি, ঠিক কনভিনিয়েন্স প্রোডাক্টটা যখন আমরা মানে আমরা ফ্রিকোয়েন্টলি পারচেস করি, এটা হচ্ছে লেস ফ্রিকোয়েন্টলি, মানে রেগুলার না। পারচেস কনজিউমার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস দ্যাট দ্য কাস্টমার কম্পেয়ার কেয়ারফুলি, খুবই কম্পেয়ার করে কেয়ারফুলি, সুইটেবিলিটি, কোয়ালিটি, প্রাইস, স্টাইল, আমরা এগুলো সব কম্পেয়ার করি, যে এটার প্রাইস কত, এটার প্রাইস কত, এটার স্টাইল কি, এটার বেনিফিট কি, ওইটার ফিচার্স কি, এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত শপিং প্রোডাক্ট বলে থাকি। শপিং প্রোডাক্টগুলো আমরা রেগুলার পারচেস করি না, আমরা মাঝে মধ্যে আমাদের প্রয়োজন যখন হয় তখন পারচেস করি, তবে অবশ্যই পারচেস করার সময় আমরা অনেক কেয়ারফুলি কম্পেয়ার করি, এবং মানে এটা সুইটেবল কিনা, বা কোয়ালিটি কেমন হবে, প্রাইস কেমন হবে, স্টাইল কেমন হবে, এই ব্যাপারগুলো আমরা ফোকাস দিয়ে থাকি। যেমন আমাদের ফার্নিচার, কার্স, আমার হোম অ্যাপ্লায়েন্স, আমাদের ঘরের যে জিনিসপত্র লাগে, ফার্নিচারগুলো থেকে শুরু করে, এই ব্যাপারগুলো সাধারণত আমরা শপিং প্রোডাক্ট হিসাবে বলে থাকি। তাহলে শপিং প্রোডাক্ট কোনগুলো, যে প্রোডাক্টগুলো আমরা ফ্রিকোয়েন্টলি পারচেস করি না, কিন্তু এগুলো অনেক কম্পেয়ার করে, এগুলোর প্রাইস, ডিটেলস, বিভিন্ন ধরনের ফিচার্স সবকিছু দেখে আমরা পারচেস করি, সেটাকে আমরা বলছি শপিং প্রোডাক্ট। তো শপিং প্রোডাক্টগুলো আমরা পরে আরো ডিটেলসে আসবো, এটার এক্সাম্পলগুলো তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালিটি প্রোডাক্ট, সাধারণত স্পেশালিটি ওয়ার্ডটা দিয়ে অনেকটা বুঝতে পারেন যে কনজিউমার প্রোডাক্ট সার্ভিস ইউনিক ক্যারেক্টারিস্টিক, যেটা একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে এটা অন্য কোনো প্রোডাক্ট এটা পাওয়া যায় না, বা অন্য কোনো ব্র্যান্ডে সচরাচর এটা পাওয়া যায় না। ব্র্যান্ড আইডেন্টিফিকেশন, যেখানে ব্র্যান্ডের আইডেন্টিফিকেশন থাকবে, আমরা ব্র্যান্ডের লোগো দেখে বা ব্র্যান্ডকে প্রেফার করে প্রোডাক্ট কিনি। ফর হুইচ সিগনিফিকেন্ট গ্রুপ অফ বায়ার্স ইজ উইলিং টু মেক স্পেশাল পারচেস। এখন অল্প সিগনিফিকেন্ট গ্রুপ অফ বায়ার, সব 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 কাস্টমার এটা কিনে না, কিছু কিছু কাস্টমার এটা কিনে, বা স্পেশালিটি ভাবে যারা কিনে এবং যারা স্পেশাল পারচেজ এফোর্ট দেয়। এখন ডিজাইনার ক্লথ বা ইলেকট্রনিক্স দামি ব্র্যান্ডের, আমরা অ্যাপলের এক্সাম্পল এখানে নিয়ে আসতে পারি খুব ভালোভাবে, যে অ্যাপলের প্রোডাক্ট, এখন অ্যাপলের প্রোডাক্ট তো সবাই পারচেস করে না, স্পেসিফিক একটা গ্রুপ অফ পিপল পারচেস করে, এবং এটা ইউনিক ক্যারেক্টারিস্টিক, মানে অ্যাপলের যেই ফিচার্সগুলো আছে বা ডিজাইনগুলো আছে কিন্তু সবগুলোতে নাই। অথবা ডিজাইনার বা রোলেক্সের কথা বলতে পারি আমরা, বা খুব দামি গাড়ি বিএমডব্লিউ কথা বলতে পারি, এই ধরনের লাক্সারিয়াস গাড়ি, অথবা যেগুলোতে ব্র্যান্ড ভিত্তিক প্রোডাক্ট, যেমন ধরেন আপনার শ্যানেলের প্রোডাক্ট হইতে পারে, বা ধরেন কথার কথা লুই ভিটনের প্রোডাক্ট হইতে পারে, মানে দেখবেন খুব হাই, খুব দামি যে ব্র্যান্ড আইডেন্টিফিকেশনের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে আমরা বলছি স্পেশালিটি প্রোডাক্ট। দেন আমাদের নাম্বার 4 হচ্ছে আনসোল্ড প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এই জায়গায় অনেক বেশি মানুষ মিস্টেক করে থাকে, এটা একটু কেয়ারফুলি পড়বেন। আনসোল্ড প্রোডাক্টটা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট দ্যাট দ্য কনজিউমার ডাজ নট নো, যেটা কনজিউমার জানেই না প্রোডাক্ট সম্পর্কে, অথবা যদি জানেও তারা প্রোডাক্টটা সাধারণত কিনতে চায় না, কেনার প্ল্যান তাদের থাকে না। যেমন লাইফ ইন্স্যুরেন্স, ফানারেল সার্ভিস, এটা আমাদের দেশে নাই, বিদেশে অনেক বেশি আছে, মানে শেষকৃত্য হওয়ার জন্য আর কি। এখন আমাদের দেশে আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে, শহরগুলোতে মানুষ মারা যাওয়ার পরে, তার মারা যাওয়ার পরে যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা একটা গ্রুপ অফ পিপলটা করে দেয়। ব্লাড ডোনেশন, এই ধরনের প্রোডাক্ট যেগুলো মানুষ জানে না, বা জানলেও সাধারণত প্রোডাক্ট পারচেস করতে চায়। আমরা লাইফ ইন্স্যুরেন্স সাধারণত পারচেস করতে চাই না, জানলেও, অথবা অনেকে জানে না লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে, বা যারা জানে তারা সহজে পারচেস করতে চায় না। বা ব্লাড ডোনেশন করা, এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত কি পারচেস করতে চাই না, অথবা কোনো ধরনের মানে এই ইনভলভ হতে চাই না। বা ফানারেল সার্ভিসেস, মানুষের মানে মৃত্যুর পরে যে ফাংশনগুলো হয় বা যে অ্যারেঞ্জমেন্টগুলো লাগে, সেই প্রোডাক্টগুলো সাধারণত আমরা পর্যন্ত পারচেস করতে চাই না। এই ব্যাপারগুলোকে সাধারণত আমরা বলছি আনসোল্ড প্রোডাক্টস। সো
এখন আমরা যেটা মানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা আপনারা ডিটেলসে এবং এটা খুব মনোযোগের সাথে এই যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়বেন। আমি আশা করি আপনার স্লাইডগুলোতে হয়তো অবশ্যই পেয়ে যাবেন। তো স্লাইডগুলো যখন পাবেন তখন আপনারা ডেফিনেটলি এটাকে খুব ভালোভাবে এটাকে ফাইন্ড আউট করার প্রয়োজনে এটাকে একটা কপি করে এটার একটা পার্ট আপনারা বইয়ের মধ্যে রেখে দিতে পারেন অথবা নোটের মধ্যে ইনক্লুড করে দিতে পারেন। এখন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের টাইপস এখানে বলা আছে যে কনভিনিয়েন্স, শপিং, স্পেশালিটি আর আনশোর। দেখেন কনভিনিয়েন্স শপিং আমরা অলরেডি জানি, যেটা খুব মানে আমরা ডে টু ডে যেগুলো পারচেস করি সেটা। শপিং হচ্ছে যেটা আমাদের হয়তো আমরা রেগুলার পারচেস করি না, অনেক কম্পেয়ার করে বা বিভিন্ন ধরনের প্রাইস কোয়ালিটি এগুলো দেখে পারচেস করি। স্পেশালিটি প্রোডাক্ট হচ্ছে আমাদের যে ব্র্যান্ড মানে ব্র্যান্ড ভিত্তিক যে প্রোডাক্টগুলো থাকে, ব্র্যান্ডের যে ব্যাপারগুলো থাকে সেটা। রিটেল কম্পারিজন আমরা আসলে এখানে মানুষ আসলে প্রাইস নিয়ে চিন্তা করে না এই প্রোডাক্টগুলো যখন পারচেস করতে যায়, এবং যারা একটু খুব গ্রুপ অফ পিপল রোলেক্স বা এই জাতীয় প্রোডাক্টগুলো যারা পারচেস করে সেটা স্পেশালিটির মধ্যে। আনশোর তো বললাম, মানুষের কোনো অ্যাওয়ারনেস থাকে না এই প্রোডাক্ট সম্পর্কে, থাকলেও সাধারণত প্রোডাক্টটা মানুষ পারচেস করতে চায় না। এখন কনভিনিয়েন্স প্রোডাক্টগুলো কি থাকে? ল প্রাইসের। শপিং প্রোডাক্টগুলো তো সাধারণত হাই প্রাইস থাকে, যেমন ইলেকট্রনিক্স আইটেমস বা আমাদের হোম অ্যাপ্লায়েন্স, কার, এগুলো আসলে হাই প্রাইসের মধ্যেই পড়ে। এটা স্পেশালিটি প্রোডাক্টগুলো হাই প্রাইসে হয়। এবং আনশোর্ট প্রোডাক্টটা কি হয়? এটা ভেরি করে, এটা প্রাইস আসলে ডিপেন্ড করে। লাইফ ইন্স্যুরেন্সের কোনোটা লাইফ ইন্স্যুরেন্স অনেক দাম, অনেকটা আবার সস্তা হতে পারে, এরকম ডিপেন্ড করে। এখন কনভিনিয়েন্সের ডিস্ট্রিবিউশন কি হয়? মানে এটা কনভিনিয়েন্স সিস্টেমে যেমন আমরা যে গ্রোসারি আইটেমগুলো কিনি এগুলো সব দোকানে পাওয়া যায়, মানে সব জায়গায় পাওয়া যায়। কনভিনিয়েন্স লোকেশন সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবল প্রোডাক্ট। শপিং প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ধরেন আপনি এখন একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজ তো আর আপনি বাসা পাড়ার যে দোকান এই দোকানে পাবেন না ফ্রিজ। ফ্রিজ জন্য আপনাকে নির্দিষ্ট মার্কেটে যেতে হবে, শপিং সেন্টারে যেতে হবে। সো এইটাকে বলে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। আর আমরা ডিস্ট্রিবিউশন যখন পড়াবো তখন এই সিলেক্টিভ, এক্সক্লুসিভ এগুলো কি ডিস্ট্রিবিউশন এগুলো আমরা ভালোভাবে বুঝবো তখন। এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ফিউ। ধরেন কথার কথা, ধরেন বাংলাদেশে আমার মানে যদি ধরেন পুমার কথা বলি বা নাইকির কথা বলি, একটা বা দুইটা শোরুম আছে, এগুলো তো অ্যাভেলেবল শোরুম নাই আমাদের দেশে। কারণ এগুলো স্পেশালিটি প্রোডাক্ট, মানুষের ব্র্যান্ড আইডেন্টি, খুব হাই ইনভলভ মানে খুব হাই প্রাইসের প্রোডাক্ট। যদিও এডিডাস, নাইকি এটা আমাদের দেশে হয়তো খুব স্পেশালিটি প্রোডাক্ট হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু বিদেশে হয়তো এটাকে শপিং আইটেম হিসাবেই এটাকে ধরা হয়। তো আর ডিস্ট্রিবিউশন আনশোর প্রোডাক্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা ভেরি করে, কারণ আনশোর প্রোডাক্ট তো আসলে লাইফ ইন্স্যুরেন্স, ব্লাড ডোনেশন, এটা আসলে নির্দিষ্ট কোনো ডিস্ট্রিবিউশন কোনো ফরম্যাট নাই। এটা মানে ভেরি করে কান্ট্রি টু কান্ট্রি। কিছু কিছু দেশে দেখবেন ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, তো ওখানে আবার ইন্স্যুরেন্স বিজনেসটা, আমাদের দেশে আবার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না, লাইফ ইন্স্যুরেন্স তো বা ধরেন যে কোনো ইন্স্যুরেন্সই। বিদেশে যেটা বাধ্যতামূলক, যার কারণে সব জায়গায় অ্যাভেলেবল আছে। এখন কনভিনিয়েন্সের হয়তো অনেক বেশি প্রমোশন করতে হয়, কারণ অনেক কম্পিউটার থাকে, সবাই প্রোডাক্ট বিক্রি করতে চায়, প্রমোশন থাকে। এটা আমরা হয়তো বা আরো ডিটেলসে পরে পড়বো। শপিং এ হয়তো অ্যাডভার্টাইজিং বা পার্সোনাল সেলিং, আপনাদের এই ওয়ার্ডগুলোর সম্বন্ধে আপনারা পরিচিত আছেন যারা মার্কেটিং এ পড়াশোনা করছেন। তো অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং এর মাধ্যমে এইগুলো করা হয়। স্পেশালিটি প্রোডাক্ট কিন্তু তেমন কোনো প্রমোশন করা হয় না। যেমন আপনি টপ ক্লাস যে ব্র্যান্ডগুলো আছে এগুলো কিন্তু অ্যাড কখনো আপনি দেখবেন না। রোলেক্স বা আদার বড় বড় ব্র্যান্ডগুলো এগুলো খুব লিমিটেড অ্যাড দেয়, এবং অ্যাড তেমন প্রয়োজন হয় না, কারণ মানুষ এগুলো খুঁজে বের করে যে কোথায় রোলেক্সে করে পাবে। আর আনশোর প্রোডাক্টে অনেক প্রচুর অ্যাডভার্টাইজিং করা হয়, কারণ কি লাইফ ইন্স্যুরেন্স এগুলো আসলে মানুষ কিনতে চায় না, তো মানুষ কেনার জন্য অনেক বেশি প্রমোশনাল কাজ করা হয়। এক্সাম্পলগুলো আমরা দেখি, টুথপেস্ট, ম্যাগাজিন, লন্ড্রি ডিটারজেন্ট, এগুলো কনভিনিয়েন্সের মধ্যে। শপিং এর মধ্যে মেজর অ্যাপ্লায়েন্স, টিভি, ফার্নিচার, ক্লোথিং। আর লাক্সারি গুডস, এগুলো সবগুলো স্পেশালিটির মধ্যে। লাক্সারি শব্দটা বললেই বুঝবেন যেটা কি স্পেশালিটি প্রোডাক্টস। তো যেমন রোলেক্স, ওয়াচ, হ্যাঁ এগুলো থাকে। আর আনশোরের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স এবং ব্লাড ডোনেশন। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে তিন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা দেখে থাকি। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল আইটেম, আর একটা হচ্ছে সাপ্লাই সার্ভিসেস। এখন ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল আইটেম, সাপ্লাই সার্ভিসেস এর মধ্যে ধরেন ম্যাটেরিয়াল কি, যে র মেটেরিয়াল যারা প্রোভাইড করে, যারা র মেটেরিয়াল, ধরেন র মেটেরিয়াল যে কোম্পানি প্রোভাইড করে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। ক্যাপিটাল আইটেম হচ্ছে যখন প্রোডাকশনের জন্য বড় মেশিনারি যখন লাগবে, মেশিনারি নিয়ে আসা হচ্ছে প্রোডাকশনের মধ্যে পড়ে। আর সাপ্লাই সার্ভিসেস মানে কোম্পানিটা অপারেশনের জন্য যেই ধরনের সাপোর্ট লাগবে, যেমন সিকিউরিটি সার্ভিস, এটা কোম্পানির জন্য অপারেশনের জন্য সিকিউরিটি সার্ভিস লাগবে। তাহলে প্রথমটা কি হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। ম্যাটেরিয়াল পার্টসে কি র মেটেরিয়াল যেটা দেওয়া হয় প্রোডাক্ট উৎপাদন করার জন্য নতুন করে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। আর ক্যাপিটাল আইটেম কি, মেশিনারি, বড় ধরনের যে মেশিনারি, ফ্যাক্টরিতে যে মেশিনারিগুলো সেট আপ করা হয়, এই ক্যাপিটাল আইটেমের মাধ্যমে আসলে সেট আপ করা হয়। সাপ্লাইস এন্ড সার্ভিস হচ্ছে সিকিউরিটি সার্ভিস বা এই ব্যাপারগুলো যখন তৈরি করা হয়। তো এইটা আমি আপনাদেরকে বলছি, এটা ডিটেলসে পড়বেন, আমার লেকচার শিটে ডিটেলসে আছে, আপনারা এটা হয়তো ওখান থেকে আরেকটু ডিটেলসে দেখে নিতে পারেন। এখন আমি আবার একটু মানে আপনাদের সুবিধার জন্য একটু ডিটেলস আলোচনা করেছি, আপনারা এটা একটু দেখে নিতে পারেন যে ম্যাটেরিয়াল এবং পার্টস, র ম্যাটেরিয়ালস এবং ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। ক্যাপিটাল আইটেমের ক্ষেত্রে হচ্ছে প্রোডাকশন, অপারেশনের জন্য যে বললাম মেশিনারি যেটা। সাপ্লাইয়ের ক্ষেত্রে ইনক্লুডিং অপারেশন, সাপ্লাই, রিপেয়ার, মেনটেনেন্স, বিজনেস সার্ভিস। এই রিপেয়ার মেনটেনেন্সের জন্য মানে অপারেশনটাকে কন্ডাক্ট করার জন্য যে ইউজ করা হয়। এই তিন ধরনের প্রোডাক্ট দিয়ে আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো সাধারণত তৈরি হয়ে থাকে।
খুবই গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে আসছি, যেটা আপনাদের অনেক বেশি, আমার যেটা মনে হয় যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যেই টপিক থেকে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এই প্রোডাক্ট মিক্স। তো প্রোডাক্ট মিক্সটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন হয়ে যায়। আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইন ডিটেলে খুব সহজ ভাষায় বোঝানোর জন্য, যেন আপনাদের অনেক দিন মনে থাকে। এটা আসলে আমিও অনেক সময় দেখেছি, অনেক সময় এটা অনেক আমার সময় একটু কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই ব্যাপারটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রোডাক্ট মিক্স, যেটাকে আরেক নাম হচ্ছে প্রোডাক্ট অ্যাসর্টমেন্ট। দিস ইজ এ সেট অফ অল প্রোডাক্ট লাইন্স অ্যান্ড আইটেমস দ্যাট আ পার্টিকুলার সেলার অফার। একটা সেলার যত ধরনের প্রোডাক্ট লাইন্স বলেন, আইটেমস বলেন, একটু পর আমরা আইটেমস লাইনে আসবো, তখন ক্লিয়ার হবে। একটা কোম্পানি বা একটা সেলার যত রকমের প্রোডাক্ট অফার করে সবগুলোই কি প্রোডাক্ট মিক্স। তো এইটা আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট কোম্পানিতে এক্সাম্পল দেবো, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। প্রোডাক্ট মিক্স কি? কনসিস্ট অফ অল দ্য প্রোডাক্ট লাইন্স অ্যান্ড আইটেমস দ্যাট এ পার্টিকুলার সেলার অফার ফর সেল। একটা কোম্পানি বা একটা সেলার যেটা কি যত রকমের প্রোডাক্ট লাইন অথবা প্রোডাক্ট আইটেমস অফার করে, পার্টিকুলার সেল করার জন্য অফার করে, সবগুলোই কি প্রোডাক্ট মিক্সের মধ্যে পড়ে। প্রোডাক্ট মিক্সটা হয় 4 ধরনের: উইথ, লেন্থ, ডেপথ অ্যান্ড কনসিস্টেন্ট। তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো যে আসলে আমাদের এই প্রোডাক্ট মিক্সটা আসলে মূলত কিভাবে এখানে তৈরি হয়েছে। সো প্রোডাক্ট মিক্সের ফার্স্ট যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট উইথ। And product with refers to the number of different product lines of the company carries. এখন একটা কোম্পানি যতগুলো প্রোডাক্ট লাইন বলতে কি ক্যাটাগরি, হ্যাঁ, ধরেন প্রাণ কি করে, প্রাণ জুস একটা ক্যাটাগরি আছে, তার বেকারি আছে, তারপর তার ধরেন ওই যে মেশিন, যে আরএফএল বা যে বিশন যেগুলো আছে, ধরেন হোম অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু তার আছে। এখন এই উইথ হচ্ছে কতগুলো সে প্রোডাক্টের লাইন মানে কোম্পানি অফার করে, কতগুলো লাইন, কতগুলো ক্যাটাগরি দিচ্ছে। এখন লেন্থ কি বলছে? লেন্থ বলতে রেফার্স টু দ্য টোটাল নাম্বার অফ আইটেমস দ্যাট দ্য কোম্পানি ক্যারিজ উইথিন ইটস প্রোডাক্ট লাইন্স। কতগুলো আইটেম একটা প্রোডাক্ট লাইন, যেমন স্যার তার 5টা জুস থাকতে পারে, কথার কথা, তাহলে তার 5টা জুস যদি থাকে, তার মানে জুস 5টা, ধরেন বেকারি আইটেমের তার যদি আমি বলি যে প্রোডাক্টের কি, আমি বলছি যে প্রোডাক্টের লেন্থ, টোটাল নাম্বার অফ আইটেমস কোম্পানি ক্যারিজ উইথিন প্রোডাক্ট লাইন্স। এখন একটা প্রাণের 5টা লাইন থাকতে পারে এবং প্রতি লাইন 10টা করে প্রোডাক্ট থাকতে পারে, তাহলে টোটাল তার 50টা, টোটাল লেন্থ হবে তার কয়টা? 50টা। তাহলে আমি যদি এক্সাম্পলটা একটু ভালো করে আপনাদেরকে আবার একটু বলি, যে 5টা লাইন আছে, দ্যাট মিনস 5টা লাইন বলতে তার 5টা ক্যাটাগরি আছে এবং প্রতি লাইনে তার প্রোডাক্ট আছে 10টা করে, তাহলে 5 × 10, তাহলে তার টোটাল প্রোডাক্ট লেন্থ হচ্ছে 50। আমরা একটু পরে এক্সাম্পল আগে আরো ক্লিয়ারলি বলে দিব, এটা আপনাদের প্রবলেম হবে না। এখন প্রোডাক্ট মিক্স এর মধ্যে ডেপথ একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার অফ ভার্সন। এখন ভার্সন বলতে ধরেন একটা প্রোডাক্টের লাইনে ভার্সন থাকে, ধরেন সে ফর এক্সাম্পল ধরেন স্যার একটা জুসের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, হ্যাঁ, 250 ml, 500 ml, 1 লিটার, বিভিন্ন ফ্লেভার থাকে, আবার অনেকগুলো, এই ফ্লেভার, ওই ফ্লেভার, দেখেছে ম্যাঙ্গো ফ্লেভার, লিচি ফ্লেভার, এরকম ফ্লেভার থাকে। এই যে ভার্সনগুলো, প্রত্যেকটা ভার্সনকে একটা মানে নাম্বার অফ ভার্সন, কতটা ভার্সন আছে, এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে ডেপথ। আর প্রোডাক্ট মিক্স কনসিস্টেন্সিটা একটু ডিফারেন্ট জিনিস, এটা একটু মনে রাখার জন্য আপনারা বলতে হবে যে রেফার্স টু হাউ ক্লোজলি রিলেটেড টু দ্য ভেরিয়াস প্রোডাক্ট লাইন্স আর ইন ইউজার্স প্রোডাকশন রিকোয়ারমেন্ট, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সাম আদারওয়াইজ। মানে কত ক্লোজ প্রোডাক্ট সে অফার করে। একটা কোম্পানি থেকে তো অনেক প্রোডাক্ট অফার করে, ধরেন প্রাণের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম কি ফুড জাতীয় প্রোডাক্ট, ধরেন কথা বলছি, তাহলে অনেকটা রিলিভেন্ট। কিন্তু যদি আপনি ম্যাগনা গ্রুপের কথা বলেন, তার প্রোডাক্টগুলো ডিফারেন্ট, সিমেন্ট আছে, রড আছে, আবার খাবারের প্রোডাক্ট আছে, আবার ধরেন তার বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী থাকতে পারে, মানে আমি এক্সাম্পল আকারে বলছি। তো এটা আমার ভেরিয়েশন আছে। তো তাহলে কনসিস্টেন্সিটা হচ্ছে কত ক্লোজ প্রোডাক্ট তারা অফার করে, মানে তাদের সাথে রিলেভেন্টটা কতটুকু। সো প্রোডাক্ট লাইনে আমরা একটা এক্সাম্পল এখানে যদি আমরা নিয়ে আসছি, যেটা আপনার হয়তো কাজে লাগতে পারে। আমি এই প্রোডাক্ট মিক্স নিয়ে আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিব, আপনারা আশা করি প্রত্যেকটাতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রাণের গ্রুপ অফ রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ, এবং প্রোডাক্ট লাইনটা হচ্ছে যে একটা কোম্পানি কতগুলো মানে ক্যাটাগরিতে প্রোডাক্ট অফার করে, জুস, বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে। প্রোডাক্ট উইথ বলছে নাম্বার অফ ডিফারেন্ট প্রোডাক্ট লাইন্স, নাম্বার অফ ডিফারেন্ট প্রোডাক্ট লাইন্স বলছে প্রোডাক্ট উইথের কথা, যে কতগুলো প্রোডাক্ট লাইন তার লাইনের প্রোডাক্ট লাইনের মধ্যে কতগুলো, তার ক্যাটাগরির মধ্যে কতগুলো তার প্রোডাক্টের লাইন আছে। হ্যাঁ, আমরা উইথ যেটা আমরা 50 যে উইথ যেটা বললাম প্রাণের, সেটা আপনারা হয়তো আমি ক্যালকুলেশন করে একটু আবার দেখাই দিব। লেন্থ হচ্ছে কতগুলো ভেরিয়েশন আছে প্রোডাক্টের মধ্যে, মানে যেটা আমরা মানে ডেপথ বলছি, কতগুলো ভেরিয়েশন আছে। আর আমাদের কনসিস্টেন্সিটা আমরা হয়তো এখানে আলোচনা করি না, আমরা নেক্সট থেকে আবার একটু আলোচনা করবো। ওকে, এখন আমাদের একদম ক্লিয়ারলি পুরো সিনারিটা চলে আসছে। আমরা 2টা কোম্পানির এক্সাম্পল দেখবো, ইন্টারন্যাশনাল বা বাংলাদেশে এসিআই কোম্পানির আমরা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে।
উইথ কি নাম্বার অফ প্রোডাক্ট লাইন্স দ্য কোম্পানি অফার। তাহলে প্রক্টর গ্যাম্বেল আপনারা সবাই চিনেন। প্রক্টর গ্যাম্বেল কারা? ওই যে পেন্টিন যারা বানায়, পেন্টিন শ্যাম্পু যারা বানায়, তো তাদের কতগুলো লাইন আছে। তারা হেলথ প্রোডাক্ট বানায়, হোম কেয়ার বানায়, বেবি কেয়ার বানায়, বিউটি প্রোডাক্ট বানায়। বিউটি প্রোডাক্ট বলতে আমার খুব যতটুকু আমার মনে হয় পেন্টিন ওদের একটা বিউটি প্রোডাক্ট আছে, তারপর হেড এন্ড শোল্ডার আছে ওদের, তো এইগুলো সব বিউটি প্রোডাক্ট। আবার বেবি কেয়ারের প্রোডাক্ট ওরা বানায়। তো প্রক্টর গ্যাম্বেল যেমন প্যাম্পার্স একটা ব্র্যান্ড আছে আপনারা জানেন বাচ্চাদের জন্য, এই প্রোডাক্টটা ওদের। তো এইভাবে ওরা কিন্তু অনেকগুলো লাইন নেবে। দেখেছে এখানে 1 2 3 4 চারটা ওরা মানে উইথ এখানে দেখা যাচ্ছে যে 4টা উইথে তারা প্রোডাক্টটা বানায়। এখন ফার্মাসি বাংলাদেশে যেমন আমরা যে এসিআর বলি, এসিআর কটা আছে? ফার্মাসিউটিক্যালস আছে, ফুডস আছে, কনজিউমার ব্র্যান্ড আছে, এগ্রিকালচার আছে, ওদের আবার ইয়ে আছে, মোটর বাইক আছে, ইয়ামা, ওরা প্রোডাক্টটা বাংলাদেশে ওরা করে। লেন্থ কি হচ্ছে? লেন্থ হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেমস অ্যাক্রস অল লাইন্স। এখন মানে প্রত্যেকটা টোটাল নাম্বার অফ আইটেমস অ্যাক্রস অল লাইন্স, প্রত্যেকটা ক্যাটাগরিতে কয়টা করে ওদের প্রোডাক্ট আছে। ধরেন হেলথের আন্ডার ওদের আছে 5টা, কারণ প্রতি লাইনে যদি ওদের 5টা করে প্রোডাক্ট থাকে তাহলে ওদের এখানে আছে 4টা লাইন, 4 × 5 = 20। তাহলে তাদের লেন্থ হবে কত? 20। এই ক্যালকুলেশনগুলো আপনাদের পরীক্ষায় আসবে, তো এটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে বুঝবে। যেমন প্যাম্পার্স, এরিয়েল, টাইড, জিলেট, ওরাল বি, দেখছে এক ক্যাটাগরির আন্ডারে ওরা অনেকগুলো। যেমন আমরা যদি বলি ওদের এরিয়েল এবং টাইড দুইটাই কিন্তু কি ওয়াশিং ক্যাটাগরি। যেমন আমরা যদি ইউনিলিভার এক্সাম্পল এখানে নিয়ে আসি, ইউনিলিভার ওয়াশিং পাউডার কয়টা আছে? ধরেন ওদের রিন আছে, ওদের ধরেন আপনার আমাদের দেশে এগুলো আছে অ্যাভেলেবল, পৃথিবীতে অনেক প্রোডাক্ট ওদের আছে, রিন আছে, হুইল আছে, সার্ফ এক্সেল আছে। তাহলে দেখেন ওদের ক্যাটাগরি একটা উইথ মানে এটা হচ্ছে কি ডিটারজেন্ট, কিন্তু লেন্থ কটা ওদের? 3টা, মানে 3টা লেন্থে ওদের আছে। যেমন আমরা এসিএ যদি বলি, স্যাভলন, এসিএ পিওর সল্ট, এসিএ এরোসল এটসেট্রা, বিভিন্ন লেন্থের ওদের প্রোডাক্ট আছে। যেমন ওদের যদি ফার্মাসিউটিক্যালস বলি, ওদের ফার্মাসি কত রকমের, কতগুলো, যেমন ওদের পেইন কিলারের একটা ক্যাটাগরি আছে। বা ফুডের মধ্যে যদি বলি, ওদের ফুডের আন্ডারে ধরেন অনেকগুলো ফুডের আছে, ওদের আটা, ময়দা, সুজি থেকে শুরু করে ডিফারেন্ট লেন্থের প্রোডাক্ট কিন্তু ওদের মধ্যে আছে। ইউনিভার্স এক্সাম্পলটা দিয়েছি, এটা একটু মনে রাখবেন আপনারা সবসময়। আর ডেপথ হচ্ছে নাম্বার অফ ভার্সন অফ ইচ প্রোডাক্ট উইথ ইন এ লাইন। একটা লাইনের মধ্যে কতগুলো, যেমন টাইড, আমরা টাইড যদি বলি, যেমন পর্স, লিকুইড, পাউডার। এখন টাইড যেটা মানে যে ওদের ওয়াশিং পাউডার, এর ভেরিয়েশন কয়টা আছে? ওদের ভেরিয়েশন আছে 1টা, 2টা, 3টা। পাউডার, লিকুইড এবং পর্স, যেটা পর্স ব্যবহার করা হয় যে আপনার ওয়াশিং মেশিনের মনে হয় খুব সম্ভবত, আমার যতটুকু মনে আছে। এখন এরকম ভাবে, ঠিক এমনই ভাবে ধরেন আপনার সার্ফ এক্সেলের কয়টা ভেরিয়েশন আছে, বা সার্ফ এক্সেলের বা রিনের ধরেন ভেরিয়েশন কয়টা। বা আমি যদি বলি প্রাণের যেই ধরেন জুস হতে পারে, ফ্রুটু কয় রকমের জুস হয়, ছোট বড় বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন ফ্লেভারের হয়, এই সবগুলোকে সাধারণত কি বলা হয়? ডেপথ বলা হয়। তো এসিআই পিওর সল্টের মধ্যে যেমন কে আছে? রেগুলার আছে, আয়োডাইজ আছে, প্রিমিয়াম আছে। তাহলে একটার কতগুলো ভেরিয়েশন আছে, এটাকে বলছি আমরা ডেপথ। কনসিস্টেন্সি, হাউ ক্লোজলি রিলেটেড দ্য প্রোডাক্ট লাইন্স আর ইউজ। যেমন আমরা যদি এসিআর কথা বলি, এসিআর কিন্তু প্রোডাক্টগুলো খুব বেশি ওদের যে মেশিনারি, এগ্রিকালচারের যে মেশিনারিগুলো ব্যবহার করে, এটার সাথে কিন্তু ওদের ফুডের কি সম্পর্ক, কোনো কনসিস্টেন্সি বলা যায় না, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো অল হাউস হোল্ড এন্ড পার্সোনাল প্রোডাক্ট ক্ষেত্রে কিন্তু কি এই মানে যেমন প্রক্টর এন্ড গ্যাম্বেল, পিএনজি যেটাকে আমরা সংক্ষেপে বলি, এই পিএনজি কিন্তু রিলিভেন্ট আছে, ওরা কিন্তু মোটামুটি হাউস হোল্ড আইটেমের মধ্যে থাকে। তো যার কারণে ওদের ডিস্ট্রিবিউশন, মার্কেটিং কিন্তু খুব বেশি ডিফারেন্স করতে হয় না। এসিআর ক্ষেত্রে কিন্তু এক একটা এক এক রকম। ফার্মাসিউটিক্যাল যেটা হয়, অবশ্যই ফার্মাসিউটিক্যাল বিজনেসের নেচার একরকম, ওদের আবার এসিআই ধরেন আমার কথা মানে প্লাস্টিক একরকম, ওদের আবার ফুড একরকম, ওদের আবার রিটেল স্বপ্ন আমরা যেটা চিনি ওইটা আবার একরকম মার্কেটিং ওদের করতে হয়। তাহলে ওদের কনসিস্টেন্সিটা খুব বেশি নাই। কনসিস্টেন্সি হচ্ছে ওইটা রিলেটেড বিজনেস কতটুকু। আশা করি উইথ, লেন্থ এবং ডেপথ আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর আমার যে লেকচার শিটে ডিটেলস এক্সাম্পল ইউজ করা হয়েছে, আপনারা ওখান থেকে এটা আরো বেশি বেনিফিট নিয়ে হইতে পারে। এখন দেখেন আমরা আবার এই আরো একটা এক্সাম্পল আকারে নিয়ে এসেছি, এটা আমি ডিটেলসে যাবো না, এটা আপনারা এটা তৈরি করতে, এটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। যে আমি এসিআইটা বলছি, প্রক্টর এন্ড গ্যাম্বেল আপনারা দেখে নিন। উইথ কি কতগুলো ক্যাটাগরি, তাই না? আর লেন্থ হচ্ছে প্রতি ক্যাটাগরিতে কি পরিমাণ প্রোডাক্ট আছে। ধরেন আপনার ওদের কথার কথা আমার মানে ফুড আইটেমে কয়টা ওদের আছে, ধরেন ফুড বা পার্সোনাল কেয়ার, অথবা ধরেন এগ্রিকালচারে যেটা আছে ওদের কয়টা আছে, এরকম। হ্যাঁ, তো এরকম প্রতিটা উইথের সাথে যখন আপনি এই লেন্থটা গ্রুপ করবেন, তখন টোটাল প্রোডাক্ট লাইনটা ওরা বের হয়ে যাবে। ডেপথ হচ্ছে স্যাভলনের কতগুলো আছে, যেমন স্যাভলন লিকুইড আছে, অ্যান্টিসেপ্টিক ক্রিম আছে, হ্যান্ড ওয়াশ আছে, ওয়াইপস আছে। তাহলে একটা স্যাভলনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু ওদের আছে, তাই না? এই ব্যাপারগুলোকে আপনারা খেয়াল রাখবেন। অ্যান্ড কনসিস্টেন্সি অলরেডি বলছি যে কত রিলেটেড। এখন ওদের কিন্তু হেলথ, হাইজিনিক, ফুড এগুলো আছে, এর বাইরেও কিন্তু অন্যান্য বিজনেস আছে, তো অনেক বেশি কনসিস্টেন্সি বলার সুযোগ নাই। সেকেন্ড আমাদের যে টপিক, যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক আকারে বলা হয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রোডাক্ট লাইফ সাইকেল জিনিসটা একটু সহজ ভাষায় বলি, জীবন চক্র আমরা বাংলায় যেটা বলি, এটা খুব সহজ ভাই বোঝার জন্য। জীবন চক্র, মানুষের জীবন যখন শুরু হয় এটা শেষ আছে, ঠিক এমনই ভাবে একটা প্রোডাক্ট যখন শুরু হয় এটারও কি আছে, শেষ আছে। তো প্রোডাক্টের মূলত 5টা স্টেজ আমরা বলি, যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজটাকে অনেক সময় প্রোডাক্টের স্টেজ বলা হয় না, কিন্তু স্টিল আমরা এটাকে এখানে ইনক্লুড করেছি।
প্রোডাক্টের স্টেজ শুরু হয়, একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হয়, গ্রোথ হয়, ম্যাচিউর হয় অ্যান্ড ডিক্লাইন হয়। মানুষের মতোই মানুষ আস্তে আস্তে গ্রোথ হয়, মানুষের ম্যাচিউর, এবং মানুষ একসময় মারা যায়। ঠিক এমনইভাবে প্রোডাক্টটাও কিন্তু এভাবে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদেরকে ইন ডিটেলসে এটা একটু পড়ার চেষ্টা করতে হবে যেন আপনারা এটা কাজে লাগাতে পারেন। এখন এই প্রোডাক্টের লাইফ সাইকেল স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনাকে প্রথমে যে ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টটা যখন শুরু হয়, যেমন দেখেন এখানে এই যে এই গ্রাফটার কথা বলা আছে, এইটা এবং এটা দুটো প্রফিট, আর এই যে গ্রাফটা এটা হচ্ছে আমাদের টাইমের কথা বলা আছে, তাই না? তো এই আমাদের টাইমটা হচ্ছে এখানে কি ধরেন টাইম আমার, আর হচ্ছে যে সেলস এন্ড প্রফিট, তিনটা এখানে ইন্ডিকেটর দিয়ে আলোচনা করা হয়েছে। এখন দেখেন প্রোডাক্টটা যখন ইন্ট্রোডাকশন হয়, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে যখন প্রোডাক্ট যখন ইন্ট্রোডাকশন হয়েছে তখন কিন্তু কোনো প্রফিট নাই, তাই না? কেন প্রফিট নেই? কারণ যখন প্রোডাক্ট ইন্ট্রোডাকশন তখন অনেক খরচ, অনেক মানুষকে বুঝে অ্যাড ট্যাড দিতে হয়, প্রোডাকশন উৎপাদন করতে হয়, তখন তো সেলস সাধারণ থাকে না। এই দেখুন দেখেন এই সেলসটা মাত্র শুরু হয়েছে প্রোডাক্টের, ঠিক, কিন্তু আমার প্রফিট দেখেন, আমার প্রফিট কিন্তু নেগেটিভ, মানে এটা হচ্ছে জিরো, প্রফিটের 0 পয়েন্ট, এটার উপরে প্লাস আর এটার এদের দিতে মাইনাস। তো 0 পয়েন্ট থেকে আমার কিন্তু কি এই গ্রোথটা মানে আমার কিন্তু মাইনাস ফিগার, প্রফিটটা কি মাইনাসের দিকে আছে। তারপর আস্তে আস্তে প্রফিটটা পজিটিভে যাচ্ছে, তারপর আস্তে আস্তে প্রফিট বাড়তে থাকে, কারণ সেলস বাড়লে প্রফিট বাড়বে। দেখেন সেলসের গ্রাফটা উপর দিকে উঠতেছে আস্তে আস্তে, আর প্রফিটের গ্রাফটাও নিচের দিকে যেতে। তো যখন প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হয় তখন প্রোডাক্টে কি থাকে, অনেক বেশি খরচ থাকে না, প্রফিট থাকে না, সেলস কম থাকে, সেলসের এই যে গ্রাফটা এই জায়গায়। তারপর আস্তে আস্তে গ্রোথ স্টেজে যায়, তখন সেলসের পরিমাণ বাড়তে থাকে, মানুষ যখন প্রোডাক্ট চিনে যায় তখন গ্রোথে প্রফিট আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক এমনই একটা সময় যখন সেলসটা একদম পিকে চলে যায়, একদম হাইয়েস্ট সেল হয়, কোম্পানি এই প্রোডাক্ট প্রচুর বিক্রি হচ্ছে, মার্কেটে অ্যাকসেপ্ট করছে, এটা প্রচুর সেল হচ্ছে, ঠিক প্রফিটও তখন একদম মোটামুটি একটা হাইয়েস্ট পর্যায়ে চলে যায়। এরপরে আস্তে আস্তে সেলসটা কমতে থাকে, এরপরে এই প্রোডাক্ট আস্তে আস্তে এই জায়গায় যায়। এরকম আমরা অনেক প্রোডাক্ট আমাদের দেশে দেখি, কিছু নতুন নতুন প্রোডাক্ট আসে আবার হারিয়ে যায় কিছুদিন থেকে। যেমন এটা ম্যাচিউর স্টেজে আস্তে আস্তে ডিক্লাইন স্টেজে চলে যায়। কারণ ডিক্লাইন স্টেজে কি হয়, একবারে প্রফিটটাও কম, সেলসও কমে যায় এবং প্রফিটটা একবার আবার জিরোর দিকে চলে আসে, আস্তে আস্তে প্রোডাক্টটা মার্কেট থেকে চলেই যায়। তো এটা আপনাদের টপিক, আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিক থেকে অনেকভাবে আসতে পারে, অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কোশ্চেন আসতে পারে। তো সেটা আমি এনাফ ম্যাটেরিয়ালস আপনাদের এখানে দিয়েছি, আপনার এই বিষয়গুলো আমি প্রত্যেকটা জিনিস একটু দেখিয়ে দিব, এবং এটা আপনারা খুব মনোযোগের সহকারে আশা করি পড়বেন। এখন পাঁচটা স্টেজের কথা আমি এখানে আলোচনা করেছি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কি হয়, যে কোম্পানি যখন নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করে, নিউ প্রোডাক্ট আইডিয়া, তখন জাস্ট তার সেলস কি থাকে, জিরো থাকে, আমরা অলরেডি দেখে আসছি, তাই না? আমরা গ্রাফে অলরেডি দেখে আসছি যে সেলস জিরো থাকে এবং কোম্পানি ইনভেস্টমেন্ট কস্ট তখন বাড়তে থাকে। ইন্ট্রোডাকশনে কি হয়, নতুন মার্কেটে প্রোডাক্টটা আসে, জাস্ট প্রোডাক্টের সেলস শুরু হয়, মানে সেলস হওয়া শুরু হয় প্রোডাক্ট, তখন মার্কেটে প্রোডাক্ট ইন্ট্রোডিউস হয়, প্রফিট অবশ্যই নেগেটিভে থাকে, কারণ তখন প্রফিট তৈরি হয় না, সেলস হইলেও প্রফিট আসে না, কারণ যেই সেলস আর আমার অপারেশনের যে কস্ট আসে সেটা দিয়ে আসলে এটা কভার করা যায় না। তারপর 3 নাম্বার হচ্ছে গ্রোথ স্টেজ। গ্রোথে যেটা হয়, মার্কেটে প্রচুর এটা আসতে, মানে সবাই তখন পছন্দ করে প্রোডাক্টটা, মানুষের কেনা শুরু করে, প্রচুর প্রফিট বাড়তে থাকে, সেলসও বাড়তে থাকে। দেন ম্যাচুরিটি স্টেজে যেটা হয়, ইজ এ পিরিয়ড অফ স্লো ডাউন ইন সেলস গ্রোথ। ম্যাচুরিটিতে কি হয়, আস্তে আস্তে মানে প্রোডাক্টটা সেলসের গ্রোথটা কমে যায়, মানুষ আর প্রোডাক্টটা পছন্দ করে না, মানুষ আর প্রোডাক্টটা নিয়ে বেশি দিন। বিভিন্ন মোবাইলের মডেলগুলো দেখেন, একটা সময় প্রোডাক্টটা যখন মার্কেটে আসে তখন একটা ইন্ট্রোডাকশন হয়, গ্রোথ হয়, প্রচুর কিনে, আস্তে আস্তে ওই মডেলটা কি ডিক্লাইন হয়ে যায় এবং মডেলটা মার্কেট থেকে হারিয়ে যায়। এরকম অনেক মানে কোম্পানি এক্সাম্পল আছে, অনেক বিস্কিট আমাদের দেশে অনেক প্রোডাক্ট আসে, নতুন নতুন প্রোডাক্ট আসে, আবার মার্কেট থেকে হারিয়ে যায়। তো কারণ কি, ম্যাচুরিটি স্টেজে আস্তে আস্তে সেলসটা কমে যায়, তখন মানুষ আর এই জিনিস আর পছন্দ করে না, খুব বেশি ইউজ করতে মানে পছন্দ করে না, তখন মানুষ এটাকে আস্তে আস্তে ছেড়ে দেয়। এরপরে শুরু হয় এই প্রোডাক্টের ডিক্লাইন স্টেজ, যেখানে প্রোডাক্টটা আস্তে আস্তে একদম ডাউন টু দ্য আর্থে চলে যায়, তখন আর এটার কিছু করার থাকে না, তখন মার্কেটে হয়তো প্রোডাক্টটা মার্কেট থেকে আউটই হয়ে যায় শেষ পর্যন্ত। সরি, এটা আমি একটা সামারি করেছি আবার প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কি হয়, ইন্ট্রোডাকশনে কি হয়, গ্রোথে কি হয়, ম্যাচুরিটিতে কি হয়, ডিক্লাইনে কি হয়, একটা সিঙ্গেল লাইনে আপনারা এটা একটু মাথায় রাখলে আশা করি আপনারা খুব সহজেই এমসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। প্রোডাক্টের লাইফ সাইকেলে 3টা জিনিস, এটা আপনাদের সিলেবাসে নাই, আমি এটা সিলেবাস আপনাদের সরাসরি ইনভলভ না, কিন্তু স্টিল আমি এই 3টা টার্ম আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন, এটা কাজে লাগবে। স্টাইল, ফ্যাশন এবং ফ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ 3টা টার্ম। যে স্টাইল বলতে বোঝাচ্ছে বেসিক অ্যান্ড ডিস্টিংক্ট মোড অফ এক্সপ্রেশন, যেটা ওভার দ্য টাইম, মানে এটা মানে মোড অফ এক্সপ্রেশন, দ্যাট মিনস হচ্ছে টোটাল, মানে একটা ক্যাজুয়াল একটা ফর্মাল, ধরেন 2টা মোড, তাই না? তো 2টা মোড এটা মানে অনেক বছর ধরে কিন্তু এটা চলে আসতেছে, যে এটা ক্যাজুয়াল, এটা ফর্মাল, এইটাকে আসলে স্টাইল মূলত বলা হয়।
আর ফ্যাশন হচ্ছে কারেন্টলি অ্যাকসেপ্টেড অর পপুলার স্টাইল ইন এ গিভেন ফিল্ড, মানে যখন মানে এখন ক্যাজুয়ালের তো ডেফিনেশন 90 সালে যে ক্যাজুয়াল ছিল বা ফর্মাল ছিল, এখন তার এটা নাই, কিন্তু ওইটা ফর্মাল আর ক্যাজুয়ালই আছে, হয়তো ডিফারেন্টটা চেঞ্জ হয়ে গেছে মানুষ ওভার দ্য টাইম। ওই মোডটা ঠিক আছে, মানে মোডের ফর্মেট ঠিক আছে, কিন্তু মোডের সিস্টেমটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ফ্যাশন। আর ফ্যাড হচ্ছে হাইপ ভিত্তিক, ধরেন এই হঠাৎ করে দেখবেন কিছু একটা হাইপ হয়, মানুষ এটা পছন্দ করে, আবার এটা চলে যায়। হ্যাঁ, কিছুদিন পর পর দেখবেন বিভিন্ন জিনিসে হাইপ আসে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মানুষ তখন এই প্রোডাক্ট ইউজ করা শুরু করে, এই প্রোডাক্টটা খায় বা এই প্রোডাক্টের তখন বেশি অনেক বেশি এই প্রোডাক্টটা মানুষ অ্যাকসেপ্ট করে। তো এইটা আবার খুব তাড়াতাড়ি চলে যায়, যেমন দেখেন এটা হঠাৎ করে উঠছে সেলস, আবার নেমে গেছে, শেষ। এইটা এই মূলত এটা আপনাদের টপিকের মধ্যে না, তারপর আমি জিনিসটাকে আপনাদের ইনক্লুড করে দিলাম, আপনাদের জন্য এটা উপকারে আসে অনেক সময়। এই হচ্ছে মূল সামারি টেবিল, প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজির ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজি, এটা বইয়ে আছে। স্টিল আপনারা সেটা একটু ভালো করে পড়বেন, যে আসলে আমি একটা জাস্ট বেসিক আলোচনা করে দিচ্ছি, আপনারা পুরো জিনিসটা আপনারা একটু প্রপারলি দেখেন, আপনারা খুব সহজে এটা বুঝবেন। আশা করি আমার আলোচনার মাধ্যমে এটা চলে আসছে পুরোটা। যখন ইন্ট্রোডাকশন স্টেজ থাকে তখন সেলসের পরিমাণ কেমন থাকে, তখন ডেফিনেটলি ল সেলস হয়। সেলস কেমন থাকে, ল রেপিড রাইজিং সেলস। আর গ্রোথে কি হয়, সেলসটা পিক রাইজিং হয়, ম্যাচুরিটি যখন পিকে যায়, ডিক্লাইনিং সেলস আবার কমে যায়। খরচের ক্ষেত্রে যদি আমরা বলি, ইন্ট্রোডাকশনে কি হয়, খরচ অবশ্যই বেশি থাকে, যেহেতু এখানে আমার কাস্টমার কম কিন্তু প্রোডাক্ট খরচ অনেক বেশি। অ্যাভারেজ কস্ট কমে যায় আস্তে আস্তে, গ্রোথ অ্যাভারেজ কস্ট পার কাস্টমার, ল কস্ট ম্যাচুরিটিতে যদি অনেক সেল হয়, আমার কাস্টমার বেশি থাকে, তখন আমার এটা তেমন একটা খরচ থাকে না। আর ঠিক এমন ডিক্লাইনে গিয়ে আবার পার কাস্টমার কস্ট আবার ল থাকে। কেন পার কাস্টমার ল থাকে ডিক্লাইনে? কারণ তখন আমি আর খরচও করতে চাই না, তখন আর প্রোডাক্ট এমনি মার্কেট থেকে আউট, আমি আর প্রোডাক্ট নিয়ে তেমন চিন্তা করতে পাই না। কম্পিটিটর কেমন হয়, কম্পিটিটর হচ্ছে ফিউ কম্পিটিটর থাকে ইন্ট্রোডাকশনে, আস্তে আস্তে বাড়তে থাকে কম্পিটিটর, তারপরে ম্যাচুরিটিতে অনেক বেশি কম্পিটিটর থাকে, ডিক্লাইনেও আবার কমে যায় কম্পিটিটর, তখন আর তেমন একটা কম্পিটিটর থাকে না। কাস্টমার কারা, কাস্টমার হচ্ছে আমার ইন্ট্রোডাকশন স্টোরে ইনোভেটর, যারা নতুন নতুন প্রোডাক্ট কেনা পছন্দ করে, তারা আমার প্রথমে প্রোডাক্ট কিনে। গ্রোথ আর্লি অ্যাডপ্টার কনসেপ্ট আমাদের পরে আবার আসবে, আমরা সেটা তখন ডিটেলসে আবার আলোচনা করবো। যারা খুব কুইকলি প্রোডাক্টে অ্যাডপ্ট করে ফেলে। মিডল মেজরিটি, যারা মানে মিডল মেজরিটি আকারে একটা 33.2% এরকম একটা 32.5% একটা ইয়ে আছে, সংখ্যা আছে, এটা আপনারা যারা মার্কেটিং থেকে পড়াশোনা করেছেন আপনারা এটা বোঝার কথা। আবার লেগার্ডস, যারা পরে প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করে। এইভাবে প্রত্যেকটা জিনিসে, যেমন আপনার মার্কেটিং অবজেক্টিভ কি থাকে ইন্ট্রোডাকশনে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, গ্রোথ মার্কেট শেয়ার বাড়ানো, গ্রোথ স্টেজে অবজেক্টিভ থাকে। আর ম্যাচুরিটি ম্যাক্সিমাম প্রফিট ওয়াইল ডিফেন্ডিং মার্কেট শেয়ার, ম্যাক্সিমাম প্রফিট করা এবং মার্কেটের শেয়ারটাকে ধরে রাখা। আর ডিক্লাইনে, কারণ অলরেডি মার্কেট থেকে চলে যেতেছে, তো এটাকে খরচ কমায় ফেলা এবং যতটুকু সম্ভব ব্র্যান্ডটাকে মানে ধরে রাখা যায় ধরে রাখা, না হলে এটাকে মানে ক্লোজ করে দেওয়া। তো এই টোটাল বিষয়টা আপনারা একটু ডিটেলসে দেখেন, যে প্রোডাক্টের ইন্ট্রোডাকশন স্টেজে আমার প্রোডাক্টে কি করতে হবে, বেসিক প্রোডাক্ট অফার করতে হবে, প্রাইস কেমন হবে, ডিস্ট্রিবিউশন কেমন হবে, অ্যাডভার্টাইজিং কেমন হবে, সেলস প্রমোশন কেমন হবে। তাহলে আমরা আবার একটু প্রোডাক্টের উপরে একটা বেসিক কিছু আমরা একটা মানে কিছু কোয়েশ্চেন আমরা দেখি যে কি কি বিষয় থাকতে পারে। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য কোর প্রোডাক্ট অফ প্রাণ ম্যাঙ্গো জুস। তাহলে প্রাণ ম্যাঙ্গো জুসের কোর প্রোডাক্টটা কি? কোর প্রোডাক্ট মনে আছে আমাদের সবার, বেসিক জিনিস, তাই না? বেসিক বেনিফিটটা। তো বেসিক বেনিফিট বলতে কি বুঝাচ্ছি, তাহলে আমরা দেখি বোতল ডিজাইন, এগুলো তো বেসিক বেনিফিট না। বোঝা যাচ্ছে থার্স্ট কোয়েঞ্চিং বেনিফিট, মানে আমাদের তৃষ্ণা নিবারণ, এটা হচ্ছে আমাদের মেইন বেসিক বেনিফিট। যত কিছুই ডিজাইন থাকুক, দিন শেষে খাওয়ার পর তৃষ্ণা নিবারণ যদি না হয়, তাহলে এই প্রোডাক্টটার বেসিক বেনিফিট কিন্তু স্কিপ করবে। তাহলে অ্যান্সার ইজ সি, দ্য থার্স্ট কোয়েঞ্চিং বেনিফিট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনভিনিয়েন্স প্রোডাক্ট। কনভিনিয়েন্স প্রোডাক্ট কোনটা নিচের? তা আমরা জানি রেফ্রিজারেটর, ডেফিনেটলি আমরা প্রতিদিন রেফ্রিজারেটর কিনি না, তাহলে কনভিনিয়েন্স হবে না। ফেস ওয়াশ আমরা হয়তো মোটামুটি রেগুলার ইউজের জন্য ফেস ওয়াশ কিনে থাকি। অফিস চেয়ার আমরা রেগুলার কিনি না, ফ্লাইট টিকিট রেগুলার কিনি। তাহলে মোটামুটি এখানে বোঝা যাচ্ছে কম্পারেটিভ আলোচনা করলে আমরা ফেস ওয়াশটা একটু ফ্রিকুয়েন্টলি কিনি কম্পারেটিভ টু আদার প্রোডাক্ট। তাহলে অ্যান্সার ইজ বি, দ্যাট মিনস ফেস ওয়াশ। আমরা দেখি অ্যান্সার কি, ফেস ওয়াশ। তারপর লাস্ট আমাদের যে কোয়েশ্চেন আছে, দ্য নাম্বার অফ প্রোডাক্ট ভেরিয়েশন উইথিন এ সিঙ্গেল প্রোডাক্ট লাইন ইজ নোন এস। তাহলে প্রোডাক্টের ভেরিয়েশন যদি থাকে একটা সিঙ্গেল প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে, আমাদের মনে আছে কিনা এটা হচ্ছে আমাদের কি, ডেপথ, মানে ভেরিয়েশন শব্দটা আসলে আমাদের অ্যান্সার হবে ডেপথ। তাহলে প্রোডাক্টের ডেপথ হচ্ছে আমাদের সেই অ্যান্সার। তাহলে অ্যান্সার ইজ প্রোডাক্ট ডেপথ, অ্যান্সার ইজ সি। সার্ভিস আমরা চলে আসছি। সার্ভিস আমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছি সার্ভিস কি। এটার কিছু নেচার আছে যে সার্ভিসটা আসলে কখনো এটা ধরা যায় না, ইনটেনজিবল যেটা বিষয়। তো সার্ভিস আমরা অনেক জায়গা থেকে পাই, আমরা গভর্নমেন্ট থেকে সার্ভিস পাই। কি পাই গভর্নমেন্ট থেকে সার্ভিস? আমরা বিভিন্ন কোর্ট, এমপ্লয়মেন্ট সার্ভিস, হসপিটাল, মিলিটারি, পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট, সবগুলো আমাদেরকে গভর্নমেন্ট সার্ভিস। আমরা প্রাইভেট নন প্রফিট সার্ভিস পেয়ে থাকি, যেমন আমাদের বিভিন্ন মিউজিয়াম, চ্যারিটি, চার্চ, কলেজ, ফাউন্ডেশন, হসপিটাল, এগুলো থেকে আমরা নন প্রফিট বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি বিভিন্ন সময়। আর লাস্ট আমরা সার্ভিস বিজনেস অর্গানাইজেশন থেকে, কি ধরনের?
যেমন আমরা এয়ারলাইন, ব্যাংক, হোটেল, ইন্স্যুরেন্স কোম্পানি, কনসাল্টিং ফার্ম, মেডিকেল, লিগাল প্র্যাকটিস, এন্টারটেইনমেন্ট, রিয়েল ওয়ার্ল্ড। এখন তো আসলে সার্ভিসের চারদিকে শুধু সার্ভিসের বিষয়, তাই না? এখন আমরা যেই প্ল্যাটফর্মে বসে আছি, যেখান থেকে আমরা ক্লাসটা আপনাদের নিচ্ছি বা ক্লাস অপারেট করছি, সেটাও কিন্তু একটা সার্ভিসের একটা বড় এক্সাম্পল, তাই না? এই সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা খুব স্মুথলি আমরা কিন্তু ইনহাউস ক্লাসের বাইরেও আমরা টেকনোলজি ব্যবহার করে খুব সহজে আপনাদের কাছে আমাদের এই বিভিন্ন কন্টেন্টগুলোকে পৌঁছে দিতে পারছি। সার্ভিসের খুবই গুরুত্বপূর্ণ চারটা জিনিস আমি খুবই শর্ট ভাষায় বলবো, কারণ এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, আপনাদের অলরেডি পড়া আছে, তারপরে এগুলো অনেক সময় কমপ্লেক্স হয়ে যায়। আমি খুব শর্ট ভাষায় বলবো যে ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, ভেরিয়েবিলিটি অ্যান্ড পেরিশেবিলিটি। তো একদম খুব সহজ ভাষায় দিব, মানে আমি ডিটেলস আমার স্লাইডে আছে, কিন্তু আমি ডিটেলসে আলোচনায় যাব না, জাস্ট আপনারা শুধু এই বেসিক আইডিয়াটা আপনাদেরকে দিবেন, আপনারা খুব সহজে ধরতে পারেন যে এটা সার্ভিস এবং এই সার্ভিস এটা কোন ক্যারেক্টার। ইনটেনজিবিলিটি, সার্ভিস কখনো এটা কি করা যায় না, সিন, টেস্ট, ফেল্ট, হার্ড অ্যান্ড স্মেল। সার্ভিস কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, আবার এটা কোনো স্মেল নেওয়া যায় না, তাই না? তাহলে ইনটেনজিবিলিটি হচ্ছে সেটা, যে সার্ভিস সবসময় কি ইনটেনজিবল। ইনসেপারেবিলিটি, সার্ভিস ক্যান নট বি সেপারেট ফ্রম দ্য প্রোভাইডার্স। এখন সার্ভিস কখনোই তার প্রোভাইডার থেকে আলাদা করা যাবে না। ধরেন যিনি সার্ভিসটা, আমি এখন ক্লাস নিচ্ছি, তাই না? এখন আমার ক্লাসটা আমি ছাড়াই ক্লাসটা এখানে প্রডিউস করা পসিবল না, বা একজন সার্ভিস ডক্টর ছাড়া ওই সার্ভিসটা প্রডিউস করা যায় না, ডক্টর থেকে ডক্টর সার্ভিসটা কখনো আলাদা করা যায় না। তাহলে যে প্রোভাইড করবে তার সাথে সার্ভিসটা কি থাকে, অ্যাটাচ থাকে। তাহলে এটাকে সেপারেট করা যায় না, সার্ভিস এবং সার্ভিস প্রোভাইডারকে আলাদা করা যায় না। যেমন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা করতে পারি, যে প্রোডাক্ট আলাদা করছে, কিন্তু প্রোডাক্ট যে প্রডিউস করছে তার সাথে প্রোডাক্টটা সম্পর্ক না, মানে প্রোডাক্ট তার সাথে থাকতে হবে এরকম না। তো প্রোডাক্টটা আলাদা করা যায়, যিনি প্রোডাক্টটা তৈরি করছেন ওনাকে আলাদা করা যায়, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সেটা হয় না। ভেরিয়েবিলিটি কি, সার্ভিস আসলে ডিপেন্ড করে, সার্ভিস সবসময় একরকম হবে না। আমি আপনাদের আজকে লেকচার নাম্বার 4 নিচ্ছি, 4টা লেকচারই আপনাদের জন্য একদম সেম হবে। আমি চেষ্টা করছি একই মানে কোয়ালিটি মেনটেন করে, একই কন্টেন্ট ডেভেলপ করে, মোটামুটি একই রকম একটা স্ট্যান্ডার্ড রাখার জন্য, কিন্তু স্টিল এটা কখনোই পসিবল না। একজন ডাক্তার সবগুলো অপারেশন কখনোই সাকসেসফুলি করতে পারে না, কারণ কি, একটা সার্ভিস যেহেতু প্রডিউস করে হিউম্যান বা মানুষ, সেক্ষেত্রে এটা যদি কোনো সফটওয়্যার ভিত্তিক সার্ভিস হতো তাহলে এটা কখন নির্ভুলভাবে হইতো, যেমন ব্যাংকের ট্রানজাকশন বা বিভিন্ন বিষয়, তারপরেও এটার সাথে হিউম্যান অ্যাট্রাকশন আছে, ওখানেও ইরর হয়। ঠিক এমনি ভাবে সার্ভিস কখনোই ভেরিয়েবল হবে, মানে সার্ভিস সবসময় ভেরিয়েশন হবে। সার্ভিস কখনোই একই মাত্রা বা একই প্যারামিটার রাখা যায় না। তাহলে সার্ভিস কে দিতেছে, কোথায় দিতেছে, কাদের জন্য দিতেছে এবং কিভাবে দিচ্ছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকেও তো আমি লাইভ আপনাদের যদি ফিজিক্যালি ক্লাস নিতাম, হয়তো অনেকগুলো কোয়েশ্চেন আপনার সাথে সাথে অ্যান্সার প্রবলেম সলভ করা যেত, কিন্তু স্টিল এটাতে আমাদের একবারে যে সলভ করা যাবে এমন না। আপনারা প্রবলেমগুলো পাঠাবেন, হয়তো আমরা এগুলো আবার সলভ করে আপনাদের কাছে পাঠিয়ে দিব। তো কিন্তু এটা সার্ভিসের একটা বিশেষ গুণ, ভেরিয়েবিলিটি। সার্ভিস কি করবে, ভেরি করবে। পেরিশেবিলিটি, সার্ভিস ক্যান নট বি স্টোর ফর লেটার, মানে সার্ভিস এমন এক জিনিস যেটা কি আমরা, হ্যাঁ আপনি বলতে পারেন যে স্যার রেকর্ডিং করে তো রাখছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি সার্ভিস কোনো প্রোডাক্টের মতো না যে স্টোর করে আমি রেখে দিলাম অনেক বছরের জন্য। সার্ভিসটা যখন উৎপাদন হয়, যেমন ডাক্তারের কনসালটেন্সি উৎপাদন হচ্ছে, আপনি আজকে ডাক্তারের কনসালটেন্সি নিয়েছেন, তো এই ডাক্তারের কনসালটেন্সি দিয়ে আগামী আপনি আবার আগার যখন আপনার অসুখ হবে, আপনার জন্য কোনো স্বাস্থ্য খারাপ হবে, আবার সেম কনসালটেন্সি ব্যবহার করে আপনি কি আপনার রোগটাকে মানে নিরাময় করতে পারবেন না, রেমেডি করতে পারবেন না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে 4টা জিনিস যেটা আমাদের খুব মনে রাখতে হবে, ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, ভেরিয়েবিলিটি অ্যান্ড পেরিশেবিলিটি। মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর সার্ভিস ফার্মস, সার্ভিস ফার্মের মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে 3টা জিনিস এখানে, সার্ভিস প্রফিট চেইন, ইন্টারনাল মার্কেটিং এবং ইন্টারেক্টিভ মার্কেটিং। এখন মানে সার্ভিস, কোনো একটা সার্ভিসকে মার্কেটিং করাটা ওয়ান অফ দ্য টাফেস্ট জব, মানে সবচেয়ে কঠিন কাজ। কেন? কারণ এটা কখনোই আপনি, এটা তো মানুষ দেখতেছে না, মানুষ ছুঁয়ে দেখতে পারতেছে না, মানুষের স্মেল নিতে পারতেছে না, এটা টেস্ট করতে পারতেছে না, বা কোনো ফিজিক্যালি দেখতে পাচ্ছে না। এখন একটা ব্যাংকের সার্ভিসে তো দেখার সুযোগ নাই, তাহলে এটা মার্কেটিং করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তবে এটা একটা বিষয় আছে যে কি, আপনি কিছু কিউ যদি ব্যবহার করেন, ধরেন আপনি ব্যাংকে খুব ভালো পিপল আপনি রাখলেন, এখন লাইভ এমসিকিউ ধরেন আপনার সার্ভিস দিচ্ছে, এখন আপনি তো লাইভ এমসিকিউ সার্ভিসটা কি করতে পারছেন না, এটা হাতে ধরে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন লাইভ এমসিকিউ কিছু কিছু বিষয় ইনকর্পোরেট করে এবং সেটা কাজে লাগায়, তখন কিন্তু সার্ভিসটা তাদের কি অনেক বেশি স্মুথ হবে। যদি তাদের সফটওয়্যারটা অনেক ভালো, এখনো যেই আপডেট সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাকে যদি আরো বেশি মডিফাই করে দিন দিন এভাবে ডেভেলপ করতে থাকে এখন যেভাবে আছে, তাহলে ডেফিনেটলি আপনি সার্ভিস না দেখলেও সার্ভিসটা অটোমেটিকলি ভালো পাবেন, যেহেতু কি সফটওয়্যারটাও ভালো করছে। ভালো মেন্টর যদি নেওয়া হয়, তখন কি জিনিসগুলো আস্তে আস্তে এই জিনিসগুলো দিয়ে কিন্তু সার্ভিসটাকে প্রডিউস করা যায়। যেমন ব্যাংকে ভালো যদি ব্যাংকের এমপ্লয়ি থাকে, আপনি ব্যাংকে কিন্তু বাইরে থেকে যখন ব্যাংকটা দেখবেন খুব সাজানো গুছানো, তখন কিন্তু আপনি সহজে বুঝবেন না ব্যাংকটা হয়তো ভালো। ঠিক এমন হসপিটালে যখন দেখবেন হসপিটালে কোনো পরিপাটি গুছানো, একদম ক্লিন, কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা নাই, খুব অয়েল ডেকোরেটেড, খুবই হাইজিনিক মেনটেন করছে, তখন আপনার অটোমেটিক আপনার মনে হবে কি এই হসপিটাল সার্ভিস এত ভালো। তো এগুলোকে আসলে টেনজিবল কিউজ বলা হয়, এগুলো হয়তো আমাদের এই সিলেবাসে ভাবে নাই, আমরা জাস্ট আইডিয়া হিসাবে বললাম। তো সার্ভিস ডেভেলপ করার জন্য একটা সার্ভিস প্রফিট চেইন তৈরি করতে হবে, ইন্টারনাল মার্কেটিং এবং ইন্টারেক্টিভ মার্কেটিং, এই দুইটা আমরা খুব ভালো করে পড়বো।
আর সার্ভিস প্রফিট চেইন বিষয়টা অটোমেটিকলি চলে আসবে। সার্ভিস প্রফিট চেইন বলতে এখানে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো আমি ডিটেলসে হয়তো মানে খুব বেশি নাই, আমাদের বইও খুব লিমিটেডই আছে। তো সার্ভিস ফার্ম প্রফিট উইথ এমপ্লয়ি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, যে সার্ভিস প্রফিট চেইনটা আসলে ডিপেন্ড করে ফার্মস প্রফিট উইথ এমপ্লয়ি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে। তো এখন এমপ্লয়িও যদি কাস্টমারদেরকে প্রপারলি সার্ভিস দেয় এবং কাস্টমার স্যাটিসফাইড হয়, তো অটোমেটিকলি সার্ভিস না দেখা গেলেও, হ্যাঁ, এখন যদি লাইভ এমসিকিউর মেন্টররা খুব ভালো করে আপনাদের বিষয়গুলো খুব ক্লিয়ারলি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারে, এখন আলটিমেটলি আপনাদের স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করবে এটার উপরেই। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখানে ডিপেন্ড করছে যে সার্ভিস ভ্যালু চেইনটা ডিপেন্ড করতেছে এই যে কাস্টমার এবং এমপ্লয়ি যারা সার্ভিসটা প্রোভাইড করবে তাদের যে লিঙ্কেজটা যদি ভালো হয়, অটোমেটিকলি তার সার্ভিস চেইনটা ভালো হবে, প্রফিট চেইন মানে সার্ভিস প্রফিট চেইনটা। তারপরে ইন্টারনাল সার্ভিস কোয়ালিটি, হ্যাঁ, আমি যেই যে মানে ইন্টারনালি যে যেমন হসপিটালের ইন্টারনাল যেই যদি সার্ভিসের কোয়ালিটিটা ভালো থাকে, স্যাটিসফাইড প্রোডাক্টিভ সার্ভিস এমপ্লয়িরা যারা সার্ভিসটা প্রোভাইড করবে তারা যদি স্যাটিসফাইড থাকে, গ্রেটার সার্ভিস ভ্যালু, সার্ভিসের ভ্যালু যদি বেটার পাওয়া যায়, স্যাটিসফাইড অ্যান্ড লয়াল কাস্টমারের সংখ্যা যদি বেশি থাকে, হেলথ সার্ভিস প্রফিটস অ্যান্ড গ্রোথ, হেলথি সার্ভিস প্রফিট অ্যান্ড গ্রোথ, মানে দ্যাট মিনস সার্ভিসটা তো আসলে দৃশ্যমান করা যাবে না, তবে সার্ভিসটাকে দৃশ্যমান করার জন্য অটোমেটিকলি দেখছো প্রতিনিয়ত আমি সার্ভিসটাকে ডেভেলপ করে গেলাম, যে হ্যাঁ, মানুষ যখন তার প্রবলেমটা বলছে, আপনার লাইভ এমসিকিউ তার যে স্টুডেন্টরা তাদের কোয়ারি দিচ্ছে, এটা আরো কুইকলি ওরা কি করতে পারলো, আরো কুইকলি রেসপন্স করতে পারলো, তখন ধীরে ধীরে কি গ্রোথটা বাড়লো, মানে সার্ভিসের ডেভেলপমেন্টটা হলো। তো সেভাবে একটা সার্ভিস প্রফিট চেইন তৈরি হয়। ওকে, তো আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারনাল মার্কেটিং আর হচ্ছে ইন্টারেক্টিভ মার্কেটিং। ইন্টারনাল মার্কেটিং হচ্ছে সার্ভিসটা অবশ্যই, সার্ভিস যখন আপনি প্রডিউস করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এমপ্লয়ি এবং সাপোর্টিং সার্ভিস পিপল টু ওয়ার্ক এজ এ টিম প্রোভাইড কাস্টমার সার্ভিস। আপনাকে ইন্টারনাল মার্কেটিং আমরা বুঝি, ইন্টারনাল বলতে ইন্টারনাল ভিতরে। তাহলে আমাদের মার্কেটিং একটা বিষয় বলা হয়, আপনার অবশ্যই মনে আছে আপনাদের যারা পড়েছেন, যে আমাদের ফার্স্ট কাস্টমার হচ্ছে এমপ্লয়িরা। একটা কোম্পানির ফার্স্ট কাস্টমার কারা? এমপ্লয়িরা। যদি কাস্টমাররা এমপ্লয়িরা হ্যাপি থাকে, এমপ্লয়িরা স্যাটিসফাইড থাকে, এটা অটোমেটিকলি তারা কাস্টমাররা বা তার যে কাস্টমার জন্য প্রোডাক্ট বানাচ্ছে তারা অটোমেটিকলি হ্যাপি হবে। এখন লাইভ এমসিকিউর যারা এমপ্লয়ি আছে তারা যদি স্যাটিসফাইড থাকে, তারা যদি ওয়েল স্যাটিসফাইড হয়, তারা টিম হিসেবে কাজ করে, ডেফিনেটলি অটোমেটিকলি কাস্টমার সার্ভিসটা কি ভালো হবে, এবং কাস্টমার সার্ভিস ভালো হলে আলটিমেটলি তার সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ইন্টারনাল মার্কেটিং, মানে দ্যাট মিনস তার ভিতরে মার্কেটিংটা করতে হবে, যে ইন্টারনালি তার এমপ্লয়িরা যারা আছে তারা স্যাটিসফাইড কিনা, তারা প্রোডাক্টটা নিয়ে বা তারা এই সিস্টেমটা নিয়ে স্যাটিসফাইড কতটুকু সেটাকে মেজার করতে হবে। দেন হচ্ছে আপনার আমার সেকেন্ড যে ফেজে, তাহলে ফার্স্ট কাস্টমার কারা একটা কোম্পানির? ফার্স্ট কাস্টমার তার নিজের এমপ্লয়িরাই। এটাকে আমরা ইন্টারনাল মার্কেটিং বলছি। ইন্টারেক্টিভ মার্কেটিং কি? মিনস দ্যাট সার্ভিস কোয়ালিটি ডিপেন্ডস অন, যখন আমরা কাস্টমারের সাথে এমপ্লয়িরা যখন মার্কেটিং এর অ্যাক্টিভিটিসগুলো করবে সেটাকে আমরা বলছি ইন্টারেক্টিভ মার্কেটিং। তাহলে ইন্টারেক্টিভ মার্কেটিং আসলে সার্ভিস ডিফারেন্সিয়েট করা যায়, সার্ভিসের কোয়ালিটি বাড়িয়ে, সার্ভিসের প্রোডাক্টিভিটি বাড়িয়ে এই কাজগুলো করা যায়। এই গ্রাফটা গেলে আপনার একদম ক্লিয়ারলি আইডিয়া থাকবেন যে আসলে সার্ভিসের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করে। যেমন দেখেন, কোম্পানি যখন তার কাস্টমারের সাথে ইন্টারাকশন করে, এটা কিন্তু সার্ভিসের জন্য ডেডিকেটেডলি এই গ্রাফটা ডেভেলপ করা, যে যখন কোম্পানি তার কাস্টমারের সাথে ইন্টারাকশন করবে, যে কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, এবং লাইভ এমসিকিউ যখন তার এমপ্লয়ির সাথে তার কাস্টমারকে বিভিন্ন অ্যাড দিবে, বিভিন্ন প্রমোশন অ্যাক্টিভিটিস করবে, তখন সেটাকে বলছি আমরা এক্সটার্নাল মার্কেটিং। আবার ঠিক কোম্পানি যখন তার এমপ্লয়ির সাথে এমপ্লয়ির সুবিধা অসুবিধা, এমপ্লয়ির প্রবলেমগুলো আলাপ আলোচনা করবে বা এমপ্লয়ির বিভিন্ন ইস্যুসগুলো দেখবে, তখন সেটাকে বলছি ইন্টারনাল মার্কেটিং, মানে এমপ্লয়ি হ্যাপি কিনা, বা এমপ্লয়ি আমার সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড কিনা, বা এমপ্লয়ি তার আমার পুরো ওভারঅল পলিসির সাথে এমপ্লয়িরা কি স্যাটিসফাইড কিনা, সেটা আমাকে মেজার করতে হবে। ঠিক এখন এরপর যখন এমপ্লয়িরা যখন এই যে সার্ভিসটা আপনি যে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করলেন, কাস্টমার তো আবার কন্ট্যাক্ট করবে কার সাথে? কোম্পানির সাথে না, কোম্পানি এমপ্লয়ির সাথে। এই কোম্পানি এমপ্লয়ির সাথে যখন কাস্টমাররা কন্ট্যাক্ট করবে, এই যে মার্কেটিং অ্যাক্টিভিটিস সেটাকে বলছে ইন্টারেক্টিভ মার্কেটিং। তাহলে এই তিনটা জিনিস খুব মানে সার্ভিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনাল মার্কেটিং, এক্সটার্নাল মার্কেটিং এবং এই ইন্টারেক্টিভ মার্কেটিং। এটাকে বলা হচ্ছে আলটিমেটলি সার্ভিসের মানে সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ফর সার্ভিস ফার্মস। আমরা মোটামুটি সার্ভিসের বেসিক কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি, এই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখি যে কোয়েশ্চেনগুলো আমরা কতটুকু সলিউশন করতে পারি। বলে যে হুইচ অফ দ্য ফলোইং নট এ ক্যারেক্টারিস্টিক অফ সার্ভিস। এই যে নট, খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে আপনাদের। এই নট আপনাদের প্রচুর
আমার একটা আইডিয়া যে এই নট জিনিস দিয়ে আপনারা অনেক ভালো অনেকগুলো কোয়েশ্চেন পেতে পারেন, বা আপনাকে কনফিউজ করার জন্য বা আপনার একটু কনফিউশন করার জন্য এই জিনিসটা করতে পারেন। তাহলে কোনটা আমাদের না, যে আমি না বলি, আমি যদি এটা না দেখি ভালো করে ক্যারেক্টার সার্ভিস, তাহলে কিন্তু আমি ইনটেনজিবিলিটি পেরিসিবিলিটি কিছু একটা দিয়ে চলে আসবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হবে। তাহলে সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি আছে? ইনটেনজিবিলিটি, হ্যাঁ একটা ক্যারেক্টার, তাহলে এটা না হবে না। পেরিসিবিলিটি একটা ক্যারেক্টারিস্টিক্স, দেন ইনসেপারেবিলিটি একটা ক্যারেক্টারিস্টিক্স। টেনজিবিলিটি যেটা দৃশ্যমান, টেনজিবিলিটি মানে টেনজিবল, তো এটা আসলে সার্ভিসে কোনো ইয়েতে পড়ে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা দেখি অ্যান্সারটা কি। অ্যান্সার ইজ ডি, টেনজিবিলিটি। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ সার্ভিস? সার্ভিসের বেস্ট এক্সাম্পল কোনটা? টুথপেস্ট, এটা সার্ভিস হতে পারে না। অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন, হ্যাঁ এটা সার্ভিস হতে পারে। দেখি আমরা এরপরে প্যাকেজ স্ন্যাক্স, এটাও ব্র্যান্ডিং ক্লথ, এইগুলো একটাও সার্ভিসের মধ্যে পড়ে না। তো অ্যান্সার ইজ বি, অনলাইন ব্যাংকিং। খুবই সিম্পল, কারণ আপনাদের আমি বেসিক আইডিয়াটা কোশ্চেনটাগুলো দিচ্ছি যাতে আপনারা বেসিক আইডিয়ার সাথে রিলাই করতে পারেন। শুধু মানে পরীক্ষা এত সিম্পল কোশ্চেন হয়তো বা হবে না, হয়তো তারপরেও কিছু কোশ্চেন পাবেন আপনারা এই জাতীয়। Answer is B, online banking transaction. The fact that services are produced and consumed at the same time refers to. এখন বলছে যে সার্ভিসটা প্রডিউস করতে হবে এবং কনজিউম করতে হবে সেম টাইম, একই সাথে, মানে প্রডিউস করে আবার কনজিউম করে ফেলতে হবে। তো এটা কোন ক্যারেক্টারিস্টিক এক্সাম্পল আমাদের মনে আছে কিনা? যে এটা হচ্ছে কি ইনসেপারেবিলিটি, মানে যেটা কি সেপারেট করা যায় না। সরি, এটা 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 পেরিসিবিলিটি। আমার অ্যান্সার ভুল বললাম, এটা হচ্ছে পেরিসিবিলিটি। দেখি আমাদের অ্যান্সারটা কি। ইনসেপারেবিলিটি, আই এম সো সরি, এটা আবার একটু মিস্টেক হয়ে গেল। এটা হচ্ছে কি ইনসেপারেবিলিটি। ইনসেপারেবিলিটি আমাদের কি ছিল প্রশ্নটা? যে সেপারেট করা যাবে না সার্ভিসকে কি থেকে, যখন এটা প্রডিউস হবে তখন এটা কনজিউম করে ফেলতে হবে। যে ডক্টরের কনসালটেন্সি, ডক্টর যখন কনসালটেন্সি দিচ্ছে ওইটার কনজাম্পশন কি তখনই, বা যখন একজন টিচার লেকচার যখন দেয় ফিজিক্যাল ডায়াসে যখন লেকচার দেয় তখন কি এর সাথে সাথে এটা কি প্রডিউস করতে এবং সাথে সাথে শুনতেছে। আমি যখন লেকচারটা আপনারা শুনতেছেন তখন কিন্তু এটা আপনারা আবার সাথে সাথে কি লেকচারটা তখন আপনারা কনজিউম করতেছেন। তাহলে কি ইনসেপারেবল, মানে সেপারেট করা যাবে না কি থেকে, সার্ভিস যখন প্রডিউস হবে এবং সার্ভিস যখন কি করা যাবে না, মানে সার্ভিস থেকে মানে এটা সাথে সাথে কনজিউম করে নিতে হবে। আমরা লাস্ট টপিকে চলে এসেছি ব্র্যান্ড। তো ব্র্যান্ডটা একটু অনেক ব্রড কনসেপ্ট, তারপর আপনাদের এখানে সিলেবাসে খুবই স্মল আকারে দেওয়া আছে যে ব্র্যান্ডের ডেফিনেশন এবং ব্র্যান্ডের বলা হচ্ছে যে ব্র্যান্ডের যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সেটাই সেই দুটো জিনিস এখানে দেওয়া আছে, তো আমরা সেটাই দেখবো। সো ব্র্যান্ড হচ্ছে, প্রথমে বলতে হবে যে ব্র্যান্ড আর প্রোডাক্ট সেম জিনিস না, সবার আগে এটা বুঝতে হবে যে প্রোডাক্ট একটা জিনিসের কোনো কিছু স্পেসিফিক কোনো একটা বিষয়ের কমিউনিটি হইতে পারে, ওয়াটার হইতে পারে, কোনো কিছু যে কোনো কিছুই কমিউনিটি আপনারা একটা প্রোডাক্ট আকারে বলি। কিন্তু ওইটা যখন কোনো একটা নির্দিষ্ট নামের আন্ডারে চলে যায়, যেমন মাম পানি, ধরুন ওয়াটার আমরা বলতে পারি একটা কমিউনিটি, তো ওয়াটার একটা প্রোডাক্ট ধরেন কোনো বিষয় না। কিন্তু যখন আমরা ফ্রেশ ওয়াটার বলি বা মাম ওয়াটার বলি তখন কিন্তু স্পেসিফিক একটা নাম চলে আসে, ব্র্যান্ডের নাম চলে আসে, টার্ম, সাইন, সিম্বল, ডিজাইন, কালার, এগুলো চলে আসে, তাই না? সিম আমরা বলতে পারি যেগুলো দিয়ে মানুষ মোবাইল ফোনে কথা বলে সেটা সিম। যখন গ্রামীণ ফোন বলি তখন নির্দিষ্ট একটা ব্র্যান্ডের নাম চলে আসে, দ্যাট মিনস ইটস এ ব্র্যান্ড। তাহলে প্রোডাক্ট আর ব্র্যান্ড অবশ্যই এক জিনিস না। প্রোডাক্ট ব্র্যান্ড হচ্ছে মোর দ্যান প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট কি বিভিন্ন অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট থাকে, কিন্তু ব্র্যান্ড কি স্পেসিফিক আলাদা একটা ক্যাটাগরি বা আলাদা একটা স্ট্রাকচারে নিয়ে যায়। তো আইডেন্টিফাইজ দ্য মেকার অর সেলার অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। এই একটা প্রোডাক্টকে যখন আইডেন্টিফাই করা যায় কোনো একটা সাইন সিম্বল দিয়ে, যেটাকে আমরা বলছি ব্র্যান্ড। আমরা জানি যে ব্র্যান্ডের উৎপত্তি হচ্ছে যে মানুষ যখন গরু চড়াতো একটা নির্দিষ্ট অঞ্চলে, তখন মানুষ গরুটাকে চেনার জন্য একটা সিল বা সিম্বল দিয়ে রাখতো গরুর পিঠে, তাই না? এখন আমরা দেখি অনেক সময় ঈদের বাজারে। তো এই সিম্বলটা দিয়ে দিত, একটা নাম্বার লিখে রাখতো, এগুলো থেকে আসলে ব্র্যান্ডের এক্সাম্পল আসে যে কোম্পানি যখন কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে যে এটা আমার কি, এটা আমার প্রোডাক্ট, ওইটা ওর প্রোডাক্ট, ওইটা কোম্পানির প্রোডাক্ট, এটাই কোম্পানির প্রোডাক্ট। এই যে কাস্টমার যে আইডেন্টিফাই করে, এটা ব্র্যান্ডের মধ্যে আইডেন্টিফাই করতে পারে। সো আমরা মার্কেটিং, আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের যেই ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে এ নেম, টার্ম, ডিজাইন, সিম্বল, এনি আদার ফিচার দ্যাট আইডেন্টিফাইজ ওয়ান সেলার গুডস অ্যান্ড সার্ভিস এজ ডিস্টিংক্ট ফ্রম দ্য আদার। ও একজন থেকে আরেকজন সেলার যখন কোনো প্রোডাক্টের ডিস্টিংশন তখন বোঝা যায়, তখন সেটাকে বলছি আমরা ব্র্যান্ড। তো ব্র্যান্ড ইনক্লুডস, ব্র্যান্ডের মধ্যে কি থাকে, ব্র্যান্ডের টেনজিবল কিছু এলিমেন্ট থাকে, লোগো থাকে, প্যাকেজিং থাকে। আমরা কালার দেখলে বুঝতে পারি, লাল কালার দেখলে আমরা বলি এটা রবির প্রোডাক্ট, বা আমরা যদি মনে একটা জাস্ট একটা এরকম একটা টিক মার্ক দেখি তাহলে আমরা বুঝি এটা কি নাইকি, তাই না? বিভিন্নভাবে আমরা কিন্তু অনেক জাস্ট সামান্য একটু লোগো দেখলে, আমরা লুই ভিটনের একটা লোগো দেখলে আমরা এটাকে বলি লুই ভিটনের প্রোডাক্ট। অথবা ধরেন আমরা অ্যাপলের জাস্ট একটা কাটা আপল যদি আমরা দেখি মানে খাওয়া, তো সেটা আমরা বলি যে অ্যাপলের প্রোডাক্ট। এরকম ভাবে বিভিন্ন আমরা লোগো কিন্তু খুব সহজে, আমরা যেমন এমআই বা এরকম এমআই দেখলাম যে শাওমির প্রোডাক্ট, এভাবে কিন্তু আমরা খুব সিম্পল ভাবে কি আইডেন্টিফাই করে ফেলতে পারি, কালার দিয়ে অনেক সময় আইডেন্টিফাই করে ফেলা যায়। তো এই ব্যাপারগুলোকে আমরা বলছি টেনজিবল এলিমেন্ট। আবার অনেক সময় কি ফিলিং ইমোশন থাকে, ধরেন অ্যাপল বললে মানুষ মনে করে ওই অনেক টেকনিক্যাল একটা বিষয়, বা অ্যাপলের প্রোডাক্ট ডিফারেন্ট হবে, এরকম হবে ওইরকম হবে। এই ব্যাপারগুলোকে শুধুমাত্র আমরা কি বলছি, ব্র্যান্ডের এলিমেন্ট বা ব্র্যান্ড আকারে বলছি।
সো আপনাদের একটা টপিক আছে এখানে ব্র্যান্ড নেম সিলেকশন। তো ব্র্যান্ড নেম সিলেকশনটা তো ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বিকাশের কথা বলতে পারি, মানুষ বললে মানুষ বিকাশ খুব সহজে চিনতে পারে। একটা বড় কারণ হচ্ছে বিকাশকে চেনার, সেটা হচ্ছে খুব সহজেই বিকাশের নামটা বলা যায় এবং খুব সহজেই উচ্চারণ করা যায় এবং খুব সিম্পল ভাবে এটা আমাদের মনে থাকে বিকাশ। এমনই ভাবে জিপি, গ্রামীণ ফোন হয়তো আমার মনে থাকে, বা রবি নামটা দেখেন আগে একটা হলো তো মানুষ মানে একটু ডিফিকাল্ট ছিল না, একটা হলো ইজি ছিল, রবি আর একটু সহজ, বাংলা লিঙ্ক আরো সহজ, বাংলা লিঙ্ক বাংলাদেশের সাথে বাংলা লিঙ্কের একটা অ্যাটাচমেন্ট করে। তো খুব সহজে কিন্তু নামগুলোকে মনে রাখার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। যত সহজেই নাম, নগদ যেমন খুব চমৎকার একটা নাম, তো এই নামগুলো ইউজ করা হয়েছে যাতে খুব সহজে। তো এখন ব্র্যান্ডের নাম সিলেকশন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে, এর মধ্যে প্রনাউন্স করা বা রিকগনাইজ করা বা রিমেম্বার করা, বিকাশের শর্ট এন্ড মানে বিকাশের কথা আমরা বললাম এরকম ভাবে। তো যেমন প্রোডাক্টের কোয়ালিটি এবং বেনিফিট, যেমন ফ্রেশ, আমাদের দেশে খুব রিনাউন্ড একটা কোম্পানির নাম ফ্রেশ, প্রাণ, এগুলো তো খুব সহজ, মানুষ কিন্তু খুব সহজে এগুলো মনে রাখতে পারে। এবং ফ্রেশ শব্দটা কিন্তু দেখেছে মানুষের প্রোডাক্টের কোয়ালিটি এবং বেনিফিট বোঝায়। আমরা একটু ডিস্টিংটিভ যদি একটু নাম চিন্তা করি, আমরা আড়ংয়ের কথা বলতে পারি। আড়ং মানে হচ্ছে ধরেন ভিলেজ ফেয়ার, গ্রাম্য মেলা। তো গ্রাম্য মেলা দিলে হয়তো নামটা এত কেচি হতো না, আড়ং হওয়াতে কিন্তু মানুষ একটু কেচি ভাবে একটু ডিফারেন্ট নাম মনে রাখে। এরকম ভাবে বিভিন্ন ব্র্যান্ডের নামগুলো কিন্তু এইভাবে, নাইকির কথা বলতে পারি আমরা, বা পৃথিবীতে যে আমরা যদি বলি নেটফ্লিক্স থেকে শুরু করে সবগুলো নামগুলো মানুষ খুব সহজে মনে রাখতে পারবে, নামগুলো খুব কেছি। হ্যাঁ, অনেক আবার কঠিন ব্র্যান্ড নামও আছে, কিন্তু আলটিমেটলি যত সহজ বা যত সহজে মনে রাখা যায় এরকম নামগুলোকে তৈরি করাটাই হচ্ছে ভালো অপশন ব্র্যান্ডের জন্য। ব্র্যান্ডের নাম সিলেকশন করার ক্ষেত্রে এই 6টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেটার জন্য আমাদের যদি কোনো বেনিফিট এবং কোয়ালিটি হয়, যেমন ফ্রেশের কথা আমরা বললাম যে ফ্রেশ, হ্যাঁ, বেনিফিট এবং কোয়ালিটি বোঝা যায় এটা দিয়ে, অনেক নাম সহজে ইজি প্রনাউন্স করা যায়। বিকাশের কথা বললাম, ডিস্টিংটিভ, আরং আছে ধরেন, হ্যাঁ, এক্সটেনেবল, ধরেন খুব সহজে জিনিসটাকে চেঞ্জ করা যায়। যেমন ধরেন যেমন আরং আমরা দিলাম, আরং এর উপর আরং ডেইরি, হ্যাঁ, আর আরং এর পর আরং ডেইরি, তো এরকম ভাবে এক্সটেন্ড করা যাবে। হ্যাঁ, প্রাণ আরএফএল, প্রাণ ডেইরি, মানে নামটাকে আবার এক্সটেন্ড করা যাবে। স্কোয়ার কথা বলতে পারি আমরা, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার টয়লেট্রিজ, স্কোয়ার, এরকম ভাবে কিন্তু এক্সটেন্ডও করা যায়। তো এরকম ভাবে নামটাও এটা এক্সটেন্ডেবল করা যায়। ট্রান্সফার, যেমন পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন নামের বিভিন্ন অর্থ থাকে, তো এগুলো অনেক সহজে, ধরেন এমন একটা নাম আপনি দিলেন যেটা পৃথিবীর অন্য দেশে ওই নামটা ইউজ করা যাবে সহজে। যেমন ইন্ডিয়াতে আপনি যদি ধরেন, আমাদের দেশে অনেক সেন্সিটিভ নাম আছে যেটা ইন্ডিয়াতে হয়তো নামটা ডিফারেন্ট, আমাদের সবাই ডিফারেন্ট, এমন একটা কমন নাম নিলেন যে পৃথিবীতে যদি আপনি কখনো যদি বিদেশে যখন প্রোডাক্ট রপ্তানি করবেন সহজে আপনারা এটা করতে পারেন। তো যেমন রেজিস্ট্রেশন এবং লিগাল যদি কোনো সমস্যা না থাকে, যেমন আমাদের দেশে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা রেজিস্ট্রেশন, যেমন আপনার যেমন মিঠাই একটা ব্র্যান্ড আছে, তো মিঠাই কিন্তু অনেক 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 শহরে কিন্তু মিঠাই নামে মিষ্টান্ন দোকান আছে। এখন প্রাণের আবার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে মিঠাই, তো এইটা কিন্তু অনেক সময় আবার রেজিস্ট্রেশন বা এই ব্যাপারগুলো ইস্যুগুলো অনেক প্রবলেম তৈরি করতে পারে। তো এই কয়েকটা যদি রিকোয়ারমেন্ট রাখা যায় তাহলে নামের সিলেকশনটা খুব সহজ হবে। এইটা আপনাদের ওইভাবে টপিকে নাই, তারপর আমি একটু অ্যাড করে দিয়েছি বিকজ আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। হ্যাঁ, যেমন অনেক সময় ব্র্যান্ডের নাম মানে ব্র্যান্ড ম্যানুফ্যাকচার ব্র্যান্ড হয়, যেমন ম্যানুফ্যাকচার যে কোম্পানি তার ব্র্যান্ডের নামটা এরকম থাকে, যেমন ফ্রেশ, হ্যাঁ, প্রাণ, হ্যাঁ, এগুলো ম্যানুফ্যাকচার যে এটা একবার সেম থাকে। প্রাইভেট ব্র্যান্ড বলতে বোঝায় হচ্ছে যখন কোম্পানি, ওই রিটেল কোম্পানিগুলো যখন নিজের নামে ব্র্যান্ড তৈরি করে, যেমন স্বপ্ন কি করে এখন নিজের নামে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড তারা তৈরি করতেছে, যেমন স্বপ্ন আটা ময়দা সুজি, এগুলো মানে স্বপ্নের নামে, কিন্তু স্বপ্নের কাজ কি রিটেল দোকানে বিভিন্ন ব্র্যান্ড বিক্রি করেন, তার নিজেরও ব্র্যান্ড তৈরি করে ফেলতেছে। তো এই নিজের ব্র্যান্ড তৈরি করাটাকে অনেক সময় কি বলে, প্রাইভেট ব্র্যান্ড বলে। লাইসেন্স ব্র্যান্ড হচ্ছে যখন আমরা মানে লাইসেন্স নিয়ে ব্র্যান্ডটা আসলে মানে তৈরি করি। যেমন আমাদের দেশে দেখবেন অনেক বাচ্চাদের প্রোডাক্ট, বিশেষ করে ধরেন আপনি স্পাইডারম্যান, সুপারম্যান, এগুলো প্রোডাক্ট বানায়, অনেক অনেক কোম্পানি বিভিন্ন বড় বড় সুপার হিরোদের প্রোডাক্ট বানায়। তো এই প্রোডাক্টটি যখন বানায় তখন তারা কিন্তু অনুমতি নিয়ে প্রোডাক্টটা বানায়। ধরেন যেমন এলসা একটা খুব জনপ্রিয় কার্টুন, এই এলসা কার্টুন যদি ব্যবহার করতে হবে, এলসা যে কোম্পানি যারা ওনার, এটা ওরা থেকে পারমিশন নিয়ে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা টেলনা এই জিনিসগুলো বানায়, এটাকে লাইসেন্স ব্র্যান্ড বলে। কো ব্র্যান্ড হচ্ছে সাধারণত দুইটা ব্র্যান্ড যখন মানে একসাথে ব্র্যান্ড করে, যেমন আপনার এক্সাম্পল পাবেন আমার শীটে, সেটা হচ্ছে এমএক্স, হ্যাঁ, এমএক্স কার্ড আমরা দেখি না, এমএক্স কার্ড। তো এমএক্স কার্ড কি হয়, সিটি ব্যাংক আর আমেরিকান এক্সপ্রেস, হ্যাঁ, তো সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস মিলে যেই কার্ডটা বানাইছে সেটাকে এমএক্স কার্ড বলে। দুইটা ব্র্যান্ড একসাথে, যেমন মাস্টার কার্ড, ব্র্যাক ব্যাংক, তারপরে ধরেন ভিসা কার্ড, ইস্টার্ন ব্যাংক, দুইটা ব্র্যান্ড এটা, হ্যাঁ, একটা হচ্ছে ভিসা, একটা হচ্ছে ইস্টার্ন, দুইটা ব্যাংক একসাথে অ্যালাইন হয়ে ব্র্যান্ডগুলো বানায়, যেটাকে আমরা কো ব্র্যান্ড বলি। তো কো ব্র্যান্ডটা একটু জানা, দুইটা ব্র্যান্ড যখন একসাথে মিক্স হয়ে কোনো একটা ব্র্যান্ড লঞ্চ করে সেটাকে আমরা বলছি কো ব্র্যান্ড। এটাও আপনারা একটু মনে রাখেন। এখানে আমি এক্সাম্পল আকারে দিয়েছি প্রত্যেকটারই, দেখেন আপনি প্রাণ জুসের কথা এখানে বলা হচ্ছে, রিটেলার স্বপ্নের কথা বলছি, এখানে এই যে ডিজনি যে বাচ্চাদের ক্যারেক্টারের প্রোডাক্ট বানায়, এরপর কো ব্র্যান্ডিং এর কথা বলছি, যেমন সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে।
ওকে, সো আজকে আমাদের লাস্ট টপিক এই লেকচারের, সেটা হচ্ছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। আশা করি আপনারা মনোযোগ সহকারে জিনিসটা বুঝবেন, এবং খুবই সহজ একটা জিনিস। সো কঠিন কিছু না, আমি খুব আগে ইজিলি ডাইমেনশনটা বুঝিয়ে দিচ্ছি, আর আপনার সহজ জিনিস। একটা হচ্ছে ব্র্যান্ডের নাম। ধরেন ব্র্যান্ডের নাম আমরা বললাম প্রাণ। তো প্রাণ এক্সাম্পল দিচ্ছি, কারণ প্রাণ অনেক প্রোডাক্ট, তো এক্সাম্পলটা আপনাদের মনেও থাকবে। প্রোডাক্টের ক্যাটাগরি, হ্যাঁ, তো বর্তমানে প্রাণ যে ক্যাটাগরিতে প্রোডাক্ট বানায় সেটাকে বলছে এক্সিস্টিং ক্যাটাগরি, আর নতুন কোনো ক্যাটাগরি নিয়ে আসলে সেটাকে বলছে নিউ ক্যাটাগরি। মানে ক্যাটাগরি বলতে প্রাণ ধরেন জুস বানায়, তাহলে এক্সিস্টিং ক্যাটাগরি। নিউ ক্যাটাগরি হতে পারে সে প্রাণ এখন চকলেট বানাবে, যদিও চকলেট আছে, ধরেন ও সে এখন কথার কথা সে জুসের পরিবর্তে সে ফর এক্সাম্পল, তো প্রাণে তো সব প্রোডাক্টই আছে, আসলে এক্সাম্পল নতুন করে দেওয়া খুব কঠিন। হ্যাঁ, তারপর সে অন্য কোনো নতুন ক্যাটাগরি যখন প্রোডাক্ট বানাবে সেটাকে আমরা বলছি নিউ ক্যাটাগরি। এখন আমি এক্সাম্পল, মানে এটার পুরো ডিটেলস আপনাদের আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ওখান থেকে বুঝতে পারবেন, কিন্তু আমি একটু সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোম্পানি যখন তার এক্সিস্টিং কোম্পানিতে এক্সিস্টিং ব্র্যান্ডেই এক্সিস্টিং নতুন, মানে এই ব্র্যান্ডের আন্ডারেই ধরেন মনে করেন যে এখন নতুন একটা ফ্লেভার নিয়ে আসলো, নতুন একটা ডিজাইন, নতুন একটা কালারে, নতুন একটা ডিজাইন, ধরেন সানসিল্ক, তাই না? তো সানসিল্কের যদি আমরা কথা বলি, ইউনিলিভারের প্রোডাক্ট, এখন সানসিল্ক হলো কি, সানসিল্কের আরেকটা শ্যাম্পু, মানে এই সানসিল্ক পার্পল কালার একটা নিয়ে আসলো, রেড কালার একটা নিয়ে আসলো, সানসিল্কের নতুন ফ্লেভার নিয়ে আসলো, নতুন একটা মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসলো। তাহলে কি, মানে শ্যাম্পু বানাচ্ছে সে, আর ওই ব্র্যান্ডটাকে শ্যাম্পুই বানাচ্ছে, কিন্তু নতুন একটা মানে নতুন একটা ফরমেশন নিয়ে আসছে, নতুন একটা বিষয় নিয়ে আসছে, তো সেটা বলছি লাইন এক্সটেনশন। এখন একই নামে যখন সে নতুন আরেকটা ক্যাটাগরি তৈরি করবে, যখন শ্যাম্পু বানাতো, সে এখন ফেস ওয়াশ বানাবে, সানসিল্ক ফেস ওয়াশ, ধরেন ফেস ওয়াশ। তাহলে কি, মানে সানসিল্ক ফেস ওয়াশ, মানে সানসিল্ক ঠিকই আছে, নাম ঠিক আছে, কিন্তু ক্যাটাগরি কি হয়ে গেছে, নতুন ফেস ওয়াশ ক্যাটাগরি চলে গেছে, তাহলে এটা বলছি আমরা ব্র্যান্ড এক্সটেনশন। তাহলে আমরা বললাম যে যদি মার্কেটটা মানে সেম নাম দিয়ে নতুন মার্কেট, নতুন প্রোডাক্ট তৈরি করে, সেটাকে নতুন ক্যাটাগরি, নতুন প্রোডাক্ট না, নতুন ক্যাটাগরি, সেটাকে বলছি আমরা ব্র্যান্ড এক্সটেনশন। কিন্তু তার নতুন মানে তার ক্যাটাগরি আগেরটাই আছে, মানে শ্যাম্পু ক্যাটাগরি কোনটা, শ্যাম্পু। আমি তাহলে প্রাণটা মুছে আপনাদেরকে ইউনিলিভার এক্সাম্পলটা দিই, তাহলে আপনাদের মনে থাকবে। আমাদের লেকচার ও ইউনিলিভারের কথা বলা আছে, তাহলে ইউনিলিভার শ্যাম্পু, তাহলে শ্যাম্পু ঠিক আছে, কিন্তু সে নতুন একটা শ্যাম্পু নিয়ে আসছে, মানে নতুন একটা ব্র্যান্ডের নাম নিয়ে আসছে, কি, ডাব। তাহলে কি হয়ে গেল, তাহলে ক্যাটাগরি আগেরটা কিন্তু ব্র্যান্ডটা নতুন, ডাব, তাহলে সেটা হচ্ছে মাল্টি ব্র্যান্ড, সেটাকে বলা হচ্ছে কি, মাল্টি ব্র্যান্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিউ ব্র্যান্ড, ক্যাটাগরি নতুন, ব্র্যান্ডও নতুন, দেন পিউরিট। ইউনিলিভারের প্রোডাক্ট কি করছে কি, যে নতুন ক্যাটাগরি, তাহলে পানি একটা নতুন ক্যাটাগরি, ওয়াটার, আর ব্র্যান্ডের নামটা কি, নতুন একটা ব্র্যান্ডের নাম আসছে, পিউরিট, ব্র্যান্ডও নতুন, আবার ক্যাটাগরি নতুন, সেটাকে বলছি কি, তাহলে সেটাকে বলছি আমরা নিউ ব্র্যান্ড। তাহলে আমরা খুব সহজ একবার একদম সামারি করি, যে যখন আমরা এক্সিস্টিং ব্র্যান্ডে, আবার এক্সিস্টিং ব্র্যান্ডেই নামটাও আগের, প্রোডাক্টের ক্যাটাগরি আগের, মানে শ্যাম্পু ক্যাটাগরি, তাহলে কি সেটা হচ্ছে কি লাইন এক্সটেনশন। মানে দ্যাট মিনস আমাদের শ্যাম্পু ক্যাটাগরি নতুন একটা ভেরিয়েশন নিয়েছে, নতুন একটা সাইজ, নতুন একটু ডিজাইন করে, নতুন চেঞ্জ করে না, প্রায় সানসিল্ক তো বিভিন্ন সময় চেঞ্জ করে, এই চেঞ্জ করাটার নামই হচ্ছে লাইন এক্সটেনশন। আর যখন সে তার সেম আগের নামটা, ব্র্যান্ডের নাম আগেরটাই থাকবে, নতুন ক্যাটাগরিতে যাবে, যেমন ফেস ওয়াশ, এটা প্রায় করে, ওয়ালটন যেমন টিভি বানাইছে, তারপর ফ্রিজ বানাইছে, এসি বানাইছে, তাহলে কি নতুন নতুন ক্যাটাগরিতে গেছে, নাম কিন্তু ওয়ালটনের রয়ে গেছে, তাই না, এই ব্যাপারটা। কিন্তু যখন সে ক্যাটাগরি সেম থাকবে, কিন্তু নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসবে, যেমন মার্সেল, ওর নাম মালিক কিন্তু ওয়ালটনই, কিন্তু ব্র্যান্ড নিয়ে আসছে নতুন, এসি বানাচ্ছে, ফ্রিজ বানাচ্ছে, সবই বানাচ্ছে, তাহলে ক্যাটাগরি নতুন, মাল্টি ব্র্যান্ড বলা হয়। আবার যে ক্যাটাগরি পুরো ডিফারেন্ট, যেমন ওয়ালটন এখন কি হচ্ছে, ক্যাটাগরি ডিফারেন্ট হচ্ছে, ল্যাপটপে চলে গেছে, যদি না ল্যাপটপের নাম ওয়ালটন রাখছে, কিন্তু নতুন নামে যদি কোনো একটা ওরা লঞ্চ করে, যে প্রোডাক্টটাও নতুন, ব্র্যান্ডটাও নতুন নামে, তখন সেটাকে বলছে আমরা নিউ ব্র্যান্ড। যেমন পিউরিট একটা ইউনিলিভারের জন্য বেস্ট এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল গুলো যাই, অনেক এক্সাম্পল ব্যবহার করেছি, আপনারা এক্সাম্পল গুলো এখানে এক্সপ্লোর করতে পারেন, এখানে খুব চমৎকার ভাবে এক্সাম্পল আকারে দেওয়া আছে। যেমন আপনার লাইন এক্সটেনশনে দেখেন, লাইফবয় সোপে ওরা কি করছে, ধরো ওরা ক্যাটাগরি কিন্তু কি ওই সাবানই রয়ে গেছে, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়াই, ক্যাটাগরি কোথায়, হাত ধোয়াতে রয়ে গেছে, ক্যাটাগরি কিন্তু অন্য জায়গায় যায় নাই। কিন্তু যখন লাইফবয়, মানে এই সেম না, কিন্তু লাইফবয় যদি কি করে, সে যদি ধরেন পারফিউম বানায়, বডি ওয়াশ বানায়, মানে নাম কি রয়ে গেছে, ধরো ওই সরি, এটা এখানে একটু লাক্স চলে আসছে, এটা লাইফবয় হবে, তাহলে আমাদের ব্র্যান্ড কি, লাইফবয়। তো লাইফবয় কি হয়েছে, তো লাইফবয় হয়েছে যে সে কি লাইন এক্সটেনশন করছে, সে কিন্তু কি সুপের জায়গায় হ্যান্ড ওয়াশ আনছে, মানে সুপ ক্যাটাগরিতে রয়ে গেছে, ক্যাটাগরিতে সুপ। আবার যখন শুধু ব্র্যান্ড এক্সটেনশন হয়, তখন কি হবে, তার নাম কিন্তু সেম থাকতেছে,
কিন্তু সে চলে যাচ্ছে কি লাক্স চলে আসছে, এগুলো ভুলে সমস্যা নেই। পারফিউম নিয়ে আসছে, বডি ওয়াশ নিয়ে আসছে, তারপর মনে করেন যে মানে ফেস ওয়াশ নিয়ে আসছে, মানে ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে গেছে, কিন্তু নামটা কি হয়ে গেছে লাইফ বয়। ঠিক এমনই ভাবে এখন তার ক্যাটাগরি সেম, মানে সেই সাবান শ্যাম্পু পর্যন্ত রয়ে গেছে, কিন্তু সে নিয়ে আসছে ডাভ, লাক্স, তাই না? ডাব এবং লাক্স যখন নিয়ে আসছে তখন কিন্তু কি মাল্টি ব্র্যান্ড হয়ে গেছে। তখন তার ট্রেসিমি আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে তার। আপনি যদি তার পেস্ট যদি চিন্তা করেন, পেস্ট কয়টা আছে, কোলগেট আছে, সরি ক্লোজ আপ আছে, ক্লোজ আপ, পেপসুডেন্ট, তারপরে পেপসুডেন্ট মানে সেন্সুডেন্টের পরিবর্তে যে একটা করছে ওরা, এগুলো কিন্তু ওদের কাছে আছে। তাহলে পেস্ট কি ওরা মানে পেস্ট ক্যাটাগরিতে আছে, কিন্তু নতুন ব্র্যান্ড নিয়ে আসছে কি নামে, ধরেন পেপসুডেন্ট নামে বা কোলগেট নামে, সরি ক্লোজ আপ নামে। ক্লোজ আপ আগে ছিল, এখন পেপসুডেন্ট নামে নিয়ে আসছে। এখন পিউরিট কি আসছে, পিউরিট হচ্ছে ব্র্যান্ডও নতুন, ক্যাটাগরি নতুন, তখন এটা পিউরিট হয়ে গেছে, এটা একটা নিউ ব্র্যান্ড। তাহলে তিনটা জিনিস, লাইন এক্সটেনশন, ব্র্যান্ড এক্সটেনশন, মাল্টি ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড, এই জিনিসটা আপনারা একটু মনে রাখেন ভালোভাবে। এখানে খুব ভালোভাবে মানে বোঝানো হয়েছে, যদিও আপনারা এটা ডিটেলস দেখতে পারেন। যখন লাইফ বয় তার হ্যান্ড ওয়াশ, মানে ওই সেম হাইজিনিক ক্যাটাগরিতে, মানে একটা ক্যাটাগরিতে যখন সে প্রোডাক্টগুলো আবার নতুন করে অ্যাড করবে, নতুন করে মানে এই নামে এই সেম ক্যাটাগরি থাকবে, তখন সেটাকে লাইন এক্সটেনশন বলে। আর ব্র্যান্ড এক্সটেনশন কি হবে, যে এই নাম দিয়ে নতুন ক্যাটাগরিতে চলে যাবে, যে সে আগে হাইজিনিক বানাইতো এখন পার্সোনাল কেয়ারে চলে গেছে, বা ধরেন অন্য পারফিউম টারফিউমে চলে গেছে, অন্য অপশনে চলে গেছে। আর মাল্টিব্র্যান্ড কি হবে, তার ক্যাটাগরি সেম থাকবে, মানে শ্যাম্পুই বানাবে সে, কিন্তু নতুন নামে নিয়ে আসবে ব্র্যান্ড, ট্রেসিমি, ডাভ বা আদার যে ব্র্যান্ডগুলো আছে। আর নিউ ব্র্যান্ড কি, সে টোটালি নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসবে, ক্যাটাগরি নতুন হবে, এটাকে নিউ ব্র্যান্ড বলি, যেমন পিউরিট। আমরা কোশ্চেনে চলে আসছি, কোশ্চেনগুলো আবার দেখি একটু। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ব্র্যান্ড? ব্র্যান্ডের প্রাইমারি ফাংশন কি? আমরা দেখছি রিডিউস প্রোডাকশন কস্ট না, এলিমিনেট কম্পিটিশন না, আইডেন্টিফাই দি সেলার এন্ড ডিফারেন্সিয়েট দ্য প্রোডাক্ট। হ্যাঁ, সেলারকে আমরা খুঁজে পাই ব্র্যান্ড দিয়ে, যেটা এই কোম্পানির ব্র্যান্ড প্রোডাক্ট, ওই কোম্পানির মোর প্রোডাক্ট ক্যাটাগরি, নতুন প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, আইডেন্টিফাই সেলার এন্ড ডিফারেন্সিয়েট দ্য প্রোডাক্ট ক্যাটাগরি, মানে প্রোডাক্ট ইউজিং দ্য সেম ব্র্যান্ড নেম। এই যে আমাদের এই যে ব্র্যান্ড ডেভেলপমেন্টের কোশ্চেন চলে আসছে, সেম ব্র্যান্ড নেম টু লঞ্চ নিউ প্রোডাক্ট ইন এ ডিফারেন্ট ক্যাটাগরি। তাহলে আমাদের নামটা খুব ভালো করে বুঝেন, আমার নাম কি, যেটা আছে আগেরটাই, মানে এক্সিস্টিং নাম। তাহলে নাম হচ্ছে, ধরেন আমার কথা হচ্ছে লাক্স, আগের আমার ব্র্যান্ড নাম আগে থাকবে, কিন্তু নিউ প্রোডাক্ট ইন ডিফারেন্ট ক্যাটাগরি, আমি নতুন একটা ক্যাটাগরি আনবো। তাহলে লাক্স আগে বানাইতো কি, ধরেন আগে বানাইতো স্যুপ, সাবান বানাইতো লাক্স, তাহলে এখন সে কি বানাবে, এখন ধরেন সে বানাবে কথার কথা, সে ফর এক্সাম্পল ধরেন ডিটারজেন্ট, কথার কথা এক্সাম্পল আকারে বলছি, যে ডিফারেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি ডিফারেন্ট, তো ডিটারজেন্ট বানাবে। তাহলে এটা কি বলছি আমরা, ব্র্যান্ড এক্সটেনশন, মানে ব্র্যান্ডটাকে অন্য ক্যাটাগরিতে নিয়ে গেলাম, এটাকে ব্র্যান্ড এক্সটেনশন বলি। দেখে আমাদের অ্যান্সার কি, তাহলে অ্যান্সার ইজ ব্র্যান্ড এক্সটেনশন। তাহলে ক্যাটাগরি আগেরটাই থাকবে, সরি ক্যাটাগরি নতুন হয়ে যাবে, ব্র্যান্ড নাম আগেরটাই থাকবে, আগের ব্র্যান্ড নাম দিয়ে নতুন ক্যাটাগরিতে চলে গেলাম। Which of the following is a co-branding এর এক্সাম্পল কি, আমরা জানি দুইটা ব্র্যান্ড যখন একসাথে তখন এটা co-branding বলে। তাহলে এখন দেখতেছি আমরা স্যাভলন, হ্যান্ড ওয়াশ বা এসিআই না, তাহলে আমরা দুইটা ব্র্যান্ড দেখি কোথায় আছে, এখানে সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস, ক্রেডিট কার্ড। তাহলে অ্যান্সার ইজ সি, দেখে আমাদের অ্যান্সার, দ্য অ্যান্সার ইজ সি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্র্যান্ডিং এর টপিক। আমরা দেন আমরা যদি একটা বেসিক রিমেম্বার যদি আমরা রাখি, যে আসলে মনে রাখবো কিভাবে, লাইন এক্সটেনশন, সেম ব্র্যান্ড সেম ক্যাটাগরি, নিউ ফ্লেভার ফ্রমস, মানে নতুন নতুন জিনিস, একই ব্র্যান্ডের একই ক্যাটাগরিতে নতুন নতুন জিনিস অ্যাড করা আর কি, এটাকে আমরা বলছি লাইন এক্সটেনশন। সেম ব্র্যান্ড থাকবে কিন্তু ক্যাটাগরিটা নতুন হয়ে যাবে, সেটাকে বলছি ব্র্যান্ড এক্সটেনশন। আর মাল্টি ব্র্যান্ড কি হবে, নিউ ব্র্যান্ড সেম ক্যাটাগরি, মানে আগের ক্যাটাগরিটাই কিন্তু ব্র্যান্ড, নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসবে, মানে নিজের মধ্যে প্রাণ এটা প্রচুর করে, যে একই তার জুস একটাই, জুসের মধ্যে 4-5টা ব্র্যান্ড আছে, এটা মাল্টি ব্র্যান্ড বলে। আর নিউ ব্র্যান্ড হচ্ছে নিউ ব্র্যান্ড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি নতুন হবে আর ব্র্যান্ডটাও মানে নিউ হবে। ওকে, এখানে আমি ওয়ালটনের একটা এক্সাম্পল দিয়েছি, আমি এটা ডিটেলসে যাব না, কিন্তু আপনারা এটা একটু ডিটেলসে দেখে নিতে পারেন। আমাদের লেকচারে 3-4টা ব্র্যান্ডের এক্সাম্পল দেওয়া আছে, আপনারা খুব ভালোভাবে বুঝবেন এটা, যে ওয়ালটন কিভাবে প্রোডাক্ট ওরা ডেভেলপ করেছে, প্রোডাক্টের লেভেলগুলো কিভাবে তৈরি করেছে, দেন যেমন বিভিন্ন ধরনের নিউ লাইন এক্সটেনশন করছে কিভাবে, দেখেন যে নিউ ফ্রিজ মডেল, ফ্রিকোয়েন্টলি নতুন নতুন ফ্রিজের মডেল অ্যাড করে, এটা লাইন এক্সটেনশন এক্সাম্পল। ব্র্যান্ড এক্সটেনশন কিভাবে করছে ওরা, প্রথম ফ্রিজ বানাইছে, তারপরে এসিতে চলে গেছে, মোটরসাইকেল বানাইছে, নাম কিন্তু ওয়ালটনের রয়ে গেছে, এটাকে ব্র্যান্ড এক্সটেনশন বলে। তো এভাবে কিন্তু এই কাজগুলো ওরা করছে। ওরা প্রোডাক্টের লাইফ সাইকেল কি, ওদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখন ম্যাচুরিটিতে আছে, মানে প্রচুর সেল হয় কিন্তু ডিক্লাইন হওয়ার রিস্ক আছে, এই কারণে ওরা প্রচুর কম্পিটিশন, এবং এই কারণে ওরা প্রচুর ধরে রাখার চেষ্টা করতেছে কিভাবে যেন ওরা ডিক্লাইন না হয়ে যায়। সার্ভিস কি হবে, তাদের কিন্তু ইনস্টলেশন এসির জন্য ফ্রি সার্ভিস দেয়, সারা দেশে ওদের সার্ভিস সেন্টার আছে, এইভাবে কিন্তু ওরা একটা ভালো সার্ভিসে ডেভেলপ করেছে। ওয়ালটন ইজ এ ফ্যামিলি ব্র্যান্ড নেম, এটা ফ্যামিলি ব্র্যান্ড নেম, সব আইটেম ওরা বলে যে সরি
একটা ফ্যামিলিতে যা যা লাগবে সবকিছু ওরা দিবে। এভাবে করে ওরা কিন্তু বিভিন্ন ধরনের, আবার বিভিন্ন ওয়ালটন কিন্তু অনেক ধরনের বিগ ট্রাস্টেড অনেক বড় বড় কর্পোরেটগুলোর সাথে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে, তারা কিন্তু এই ব্র্যান্ডিংগুলো তারা দিন দিন বাড়াচ্ছে। তো এই টোটাল এই আমাদের চ্যাপ্টারের একটা ওভারভিউ ওয়ালটন দিয়ে দিয়েছি, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগতে পারে। এখানে কি কিছু টেকওয়ে আছে, প্রোডাক্ট কিভাবে, ফিজিক্যাল গুডস এবং ইনটেনজিবল সার্ভিস, প্রোডাক্ট মিক্স, লাইফ সাইকেলটা কিভাবে হয়, সার্ভিসের কি কি দরকার, ব্র্যান্ডিং এ কোন কোন বিষয়গুলো আপনারা মনে রাখতে পারেন। সো এটাই আমাদের মোটামুটি লেকচার 4 থেকে। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে সহজ মনে হয়েছে, এবং আমি আবারও বলছি এই প্রোডাক্ট সার্ভিস এবং ব্র্যান্ডিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। লেকচার 3 এবং লেকচার 4 খুবই গুরুত্ব সহকারে আপনারা পড়বেন। লেকচার 4 থেকে অনেক বিশেষ করে ব্র্যান্ডিং এর যে ব্র্যান্ড ডেভেলপমেন্টের যে ব্যাপারটা আছে, ব্র্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, টাইপস অফ প্রোডাক্ট এবং প্রোডাক্টের লেভেলস, এগুলো থেকে আপনাদের অনেকগুলো কোশ্চেন আসতে পারে, এবং এগুলো থেকে খুবই এক্সাম্পল বেস কোশ্চেন আসতে পারে। আশা করি যে এক্সাম্পলগুলো আমি ব্যবহার করেছি এগুলো আপনার কাজে লাগে আপনাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছাবেন। ধন্যবাদ সবাইকে।